আচ্ছা, গত ক্লাসে আমরা ধরেন একটা জিনিস আলোচনা করতে করতে একটু ওই নেটওয়ার্কে ডিস্টার্ব হয়েছিল আর কি। সেটা আমরা একটু বলার চেষ্টা করি যে গুগল অ্যাডস জিনিসটা কিভাবে কাজ করে আর কি। সার্চ এর ক্ষেত্রে আমি বলছি, হ্যাঁ। আচ্ছা, যখন আমরা কোনো একটা কিওয়ার্ড লিখে সার্চ দিই ব্রাউজারে, তখন হচ্ছে যে আমরা ভুল হলো, কোনো একটা কিওয়ার্ড লিখে যখন আমরা সার্চ দিই তখন হচ্ছে যে গুগল অ্যাডস প্ল্যাটফর্ম দেখে ওই কিওয়ার্ডটা দিয়ে যে লোকেশন থেকে আমরা সার্চ দিচ্ছি ওই লোকেশনে কোন কোন অ্যাডভার্টাইজার বা ব্র্যান্ড তারা অ্যাড রান করতেছে। ধরেন ও পাইলো 20টা, এখন 20টা পাইলো, তাহলে কার্ডটা অ্যাবসলিউট টপ পেজে দেখাবে, কার্ডটা টপ পেজে দেখাবে, সেটা কিভাবে কাউন্ট করে আর কি? খুব বেসিক ভাবে সেটা হলো, প্রথমে দেখে যে কিওয়ার্ডটা লিখে সার্চ দিল সামওয়ান, সেই কিওয়ার্ডটা ওই হেডলাইনের মধ্যে আছে কিনা, তারপরে দেখে ডিসক্রিপশনের মধ্যে আছে কিনা, তারপরে কি করে, তারপরে হচ্ছে যে রেলিভেন্ট কোনো এক্সটেনশন আছে কিনা, এই দেখলো। দেখার পরে এরপরে সে চলে যায়, যখন এখানে আমরা একটা ক্লিক করি বা আমরা যখন ক্যাম্পেইন ক্রিয়েট করা যখন তখন শিখবো আর কি, তখন আমরা একটা ল্যান্ডিং পেজের ইউআরএল দিই। ওই ল্যান্ডিং পেজের মধ্যে যে কিওয়ার্ডটা দিয়ে সার্চ দিল সেই কিওয়ার্ডটা আছে কিনা এটাও চেক করলো। চেক করার পরে দেখে এই ওয়েবসাইটের লোডিং টাইম কেমন। ওই যে আমরা বলেছিলাম যে যদি হচ্ছে যে আপনার মানে 3 সেকেন্ডের উপরে লোডিং টাইম হয় কোনো একটা ল্যান্ডিং পেজের, সেটা ই কমার্স হোক আর যে কোনো বিটুবি বিজনেস হোক, তাহলে হচ্ছে 40% ইউজার লিভ করে। যদি সেটা 5 সেকেন্ড হয় তাহলে 90% ইউজার লিভ করে ওই পেজ থেকে। তার মানে গুগল এটাও কাউন্ট করে যে ওই পেজের লোডিং টাইম কেমন। লোডিং টাইম যত কম হয় তত ভালো, ভালো কথা। এরপরে দেখে যে এই পেজটার নেভিগেশন ঠিক আছে কিনা। নেভিগেশন বলতে আমরা কি বুঝেছিলাম? আমরা বলেছিলাম যে যেমন ধরো এইটা সে পড়লো, এটাও সে পড়লো, এটাও সে পড়লো, এরপরে আসলে সে কোথায় যাবে স্ক্রিনে এটুকু দেখতেছে। এরপরে দেখেন সুন্দর করে একটা কল টু অ্যাকশন বাটন আছে যে স্টার্ট নাও, এখানে শুরু করো। অথবা সে এখানে গ্র্যাব ডিল এটা বলতে পারে। অথবা ধরেন এইটুকু তার পছন্দ হয় নাই, ঠিক আছে, সে একটু নিচে নামলো, বেশ কিছু রিভিউ টিভিউ গুলো পড়লো, এরপরে সে এসে এইখান থেকে এসে এরপরে সে কোথায় যাবে, ঠিক এখানে আসার পরে চুজ এ প্ল্যান, চুজ এ প্ল্যান, চুজ এ প্ল্যান, যেটা পছন্দ হলো সেখানে। এই যে কোনো একটা ইনফরমেশন যখন আমরা কোনো একটা ল্যান্ডিং পেজে কন্টেন্ট দিচ্ছি, কন্টেন্ট দেওয়ার পরে কন্টেন্ট গুলো পড়াচ্ছি এবং তাকে মোটিভেট করার চেষ্টা করছি সামওয়ানকে, মানে একজন পারচেস করতে চায় তাকে, সে এক এক একটা স্টেপে যে এরপরে কোথায় যাবে, এরপরে কোথায় যাবে, এই জিনিসগুলো যদি ঠিকঠাক থাকে সেটাকে আমরা বলি হচ্ছে নেভিগেশন। অথবা বলতে পারেন যে ওভারঅল ইউজার এক্সপিরিয়েন্স আর কি। ধরেন এটা যদি না থাকতো, সেটাও পড়লো, কোথায় যাবে, হারাই গেল কিন্তু। ধরেন এখানেও সে ইয়া হলো না, এখানে আর একটা রিকমেন্ডেশন বা রিভিউ পড়লো, এখানে আইসা পড়লো, এখানে এসে আবার রিভিউ পড়লো, এখানে এসে রিভিউ পড়লো, কোথায় যাবে, সুন্দর করে গেট স্টার্ট। এই যে একটার পর একটা ধাপ কোথায় যাবে, এই নেভিগেশন গুলো সে চেক করে। চেক করার পরে সে একটা কোয়ালিটি স্কোর দেয়, যেটা আমরা বলেছিলাম 1 to 10 এর মধ্যে হয়। যার কোয়ালিটি স্কোর যার কোয়ালিটি স্কোর যত বেশি, সে থাকে হচ্ছে যে টপ পেজে, তারপরে হচ্ছে তারপরের নাম্বারে, তারপরের নাম্বারে, এরকম করতে করতে আমরা নিচে পর্যন্ত যেতে পারি। এখানেও দেখাচ্ছে, এখানে দেখায়, এখানে দেখায়, কথা বোঝা গেল স্যার? এইটা হচ্ছে বেসিক কিভাবে গুগল অ্যাডস কাজ করে আর কি, ঠিক আছে। আচ্ছা, এখানে একটা প্রশ্ন ছিল গতদিন যে ভাই একটা ল্যাড ভেরি ইম্পর্টেন্ট, যে কোনো আপনি ফেসবুক অ্যাডস করেন, টিকটক অ্যাডস করেন, গুগল অ্যাডস করেন, যেটাই করেন, ল্যান্ডিং পেজ ভেরি ইম্পর্টেন্ট স্যার, ঠিক আছে। কারণ ধরেন আপনার অ্যাড ট্যাড এর কপি কন্টেন্ট টন্টেন্ট খুবই সুন্দর আছে, সে ক্লিক করলো কিন্তু এখানে আসার পরে সে হারায় যাচ্ছে, তাহলে কখনোই আপনার সেল জেনারেট হবে না বা লিড জেনারেট হবে না, ঠিক আছে স্যার। সো ল্যান্ডিং পেজ ভেরি ইম্পর্টেন্ট। এখন গতদিন একজনের প্রশ্ন ছিল যে ভাই এই ল্যান্ডিং পেজ যে ঠিকঠাক আছে কি নাই সেটা আসলে আমরা কিভাবে বুঝবো আর কি, হ্যাঁ। এই যে এগুলো আমরা একটু আলোচনা করি ইন ডিটেলস, আসলে এখানে এত আলোচনা হবে না, বাট এখানে যতটুকু লাগে সেখানে আমরা এতটুকু আমরা আলোচনা করার চেষ্টা করি, ঠিক আছে স্যার। একটা ল্যান্ডিং পেজে 5-6টা বিষয় খুব ইম্পর্টেন্ট, হ্যাঁ।
তার প্রথমটা হলো যে তোমার ওয়েবসাইটে ল্যান্ড করার পরেই হেডলাইন বা যেখানে আমরা লিখি ক্লিয়ার ভ্যালু প্রপোজিশন। হ্যাঁ, প্রপোজিশন, এটা আসলে জিনিসটা কি আর কি? তো এটা আমরা বইয়ের সঙ্গে আসলে দিব না, আমরা একটু বোঝার চেষ্টা করি। যদি আপনার কোনো একটা ল্যান্ডিং পেজে ঢুকেই আপনি পান যে আপনি যদি এরকম করেন যে আপনি যে সলিউশনটা দিচ্ছেন বা আপনার যে প্রোডাক্টটা, এই প্রোডাক্টটা আসলে কি প্রবলেম সলভ করতেছে, হোয়াট প্রবলেম আর ইউ সলভিং, এটা যদি আমরা বোঝার চেষ্টা করি। আরেকটা জিনিস দেখেন, শুধু কি প্রবলেম সলভ করতেছেন তা না, কিভাবে সলভ করতেছেন সেটাও আর কি। আমরা একটু লিখে নিই, তারপরে বুঝতে সুবিধা হবে। দেন হচ্ছে যে এই ফিচার বেনিফিটের লিখলে হবে, ফিচার ফিচার্স এন্ড বেনিফিটস অফ ইউর সার্ভিস। ঢুকেই যদি এটা আমরা পাই, গেল। 2 নম্বর বিষয় হচ্ছে আমাদের একটা ল্যান্ডিং পেজে থাকার দরকার একটা সিঙ্গেল সিটিএ। সিঙ্গেল সিটিকে জিনিস আমি একটু পরে বলছি। দেন হচ্ছে আমরা ভিজুয়াল ইউজ করব। ভিজুয়াল কি জিনিস সেটা আমি আসতেছি। দেন হচ্ছে আমরা সোশ্যাল প্রুফ কি জিনিস আমি আসতেছি, সোশ্যাল প্রুফ। দেন হচ্ছে আমরা এই ফিচার এন্ড বেনিফিট, অথবা এটা আমরা একটু বলে ফেলতে পারি, হোয়াট আর দ্য ফিচার্স এন্ড বেনিফিট অফ ইউর সলিউশনস অর সার্ভিসেস। ঠিক আছে স্যার? এইবার হচ্ছে যে ফিচার বেনিফিট দিয়ে দেন আর কি। ফিচার্স এন্ড বেনিফিট আলোচনা করেন একটু বড় করে, যদি ইম্পর্টেন্ট কিছু থাকে সেটার একটু হাইলাইট করেন, কারণ অনেকগুলো ফিচার বেনিফিট হতে পারে ইম্পর্টেন্ট। ঠিক আছে? এই, ও মাই গড রে, আচ্ছা ঠিক আছে। কিরে ভাই, হাইলাইটেড কি দুনিয়ায় নাই? ঠিক আছে। এছাড়া হচ্ছে হোয়াইট স্পেসটা একটু পর্যাপ্ত পরিমাণে ব্যবহার করতে হয় আর কি, হোয়াইট স্পেস। এই 5-6টা জিনিস মাথায় রেখে আমরা দেখি। প্রথম কথা হলো যে কোনো একটা ল্যান্ডিং পেজে ঢোকার পরে, সেটা ই কমার্সের একটা মানে প্রোডাক্ট পেজ হোক, অথবা একটা সার্ভিস ওরিয়েন্টেড বিজনেসের একটা ল্যান্ডিং পেজ হোক, সেখানে ঢোকার পরে প্রথমেই দেখতে হবে যে ক্লিয়ার ভ্যালু প্রপোজিশনিংটা আছে কিনা, কি ভ্যালু পাবে ক্লায়েন্ট আপনার কাছ থেকে, সেটা কি। আমরা একটা কথা একটু ভুলে গেছি বলতে প্রথম ক্লাসে, যেমন হলো একটা জিনিস মাথায় মনে রাখবেন, পৃথিবীতে যত প্রোডাক্ট বা সার্ভিস আছে, এই প্রোডাক্ট বা সার্ভিসের জন্ম হয়েছে মানুষের কোনো প্রবলেমের সলিউশন দেওয়ার জন্য। যেমন ধরেন এই মুহূর্তে আপনি যাচ্ছেন আর্জেন্টিনাতে, যে মেসির সাথে দেখা করবেন। এখন আর্জেন্টিনা তো আপনার শ্বশুর বাড়িও নাও, শালির বাড়িও না, তাহলে আপনি উঠবেন কোথায়? একটা প্রবলেম, এই প্রবলেমের সলিউশন কি? ওখানে হাজার হাজার হোটেল আছে। তাহলে এই যে আপনি ওখানে গেলেন মেসির সাথে দেখা করতে, এটা আপনার মূল পারপাস, যে একটা প্রবলেম আপনার কি, আপনি কোথায় থাকবেন, মেসির সাথে দেখা করে চলে আসা যাবে না, তাই না, দিনের দিন। তাহলে সলিউশন কি? হোটেল। যেমন ধরেন ঢাকা শহরে এক প্রান্ত থেকে আরেক প্রান্ত যেতে প্রচুর জ্যাম হতো, এখন ফ্লাইওভার হয়ে একটু কমেছে। ওই সময়টা জন্ম হলো কার? পাঠাওয়ের, যে বাইকে করে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাচ্ছে। এই সার্ভিসটার জন্ম হলো কেন? কারণ একটা মানুষের প্রবলেম ছিল। তার মানে প্রত্যেকটা প্রোডাক্ট এই গ্রুপ অফ পিপলের, সবার না, 18 কোটি মানুষের না, শুধু নাপা বড়ি আর হচ্ছে যে ওই কি যেন সার্জেল, সার্জেল না, এবারে যে একটা নিউজ দেখলাম যে সার্জেল 1000 কোটি টাকা সেল হয়েছে আর কি এই বছর বাংলাদেশে। মানে সার্জেল আর নাপা বাদে বাংলাদেশে 18 কোটি মানুষের জন্য আর কোনো প্রোডাক্ট মনে হয় নাই, খুবই কম। আর করোনা টিকা ছিল এক সময়, আর কিছু আছে নাকি? তার মানে কোন একটা প্রোডাক্ট বা সার্ভিস আমরা সারা দুনিয়ার মানুষের জন্য তৈরি করি না, এই গ্রুপ অফ পিপল তাদের জন্য। ঠিক আছে স্যার? তাহলে এই গ্রুপ অফ পিপল যাদের কোন একটা প্রবলেম আছে, সেইটার সলিউশন দেওয়ার নামই হলো
জন্ম হয় কোনো একটা প্রোডাক্ট বা সার্ভিসের। কথা বোঝা গেছে স্যার? এখন তার মানে আপনি একটা ওয়েবসাইটে কি কি সেল করবেন? হয় কোনো প্রোডাক্ট সেল করবেন অথবা সার্ভিস সেল করবেন। তাহলে ওই প্রোডাক্ট বা ওই সার্ভিসটা কোনো মানুষের কি করবে? প্রবলেমের সলিউশন দিবে। সেইটা আমি যখন একটা ল্যান্ডিং পেজে আসবো, ওই ল্যান্ডিং পেজে ঢুইকাই আমাকে দিতে হবে ভ্যালু প্রপোজিশন, যে তুমি আমার এই প্রোডাক্ট বা সার্ভিস থেকে কি পাবা। সেটা কিভাবে তুমি মেনশন করবা? হোয়াট প্রবলেম আর ইউ সলভিং? কি প্রবলেম ভাই তুমি সলিউশন দিচ্ছ? আসেন আমরা দেখি। এভরিথিং ইউ নিড টু গ্রো অনলাইন। তার মানে ওরা যে হোস্টিং সার্ভিস দিচ্ছে, এই হোস্টিং সার্ভিস দিয়ে তুমি আলু বেচো, পটল বেচো, জামা কাপড় বেচো, যাই করো ভাই, এই হোস্টিং এর থ্রু দিয়ে তুমি হচ্ছে যে এভরিথিং টু গ্রো অনলাইন, এই জন্য হচ্ছে এই হোস্টিং সার্ভিস। কথা বোঝা গেল? আচ্ছা, আহাদ সুমন, একটা সেকেন্ড বস, হ্যাঁ। আচ্ছা, এবং কিভাবে সলিউশন দিচ্ছ? দেখেন, ও বলছে 24/7 সাপোর্ট দেয়, ফুললি ম্যানেজড। তারপরে হচ্ছে তুমি রান ওয়ার্ডপ্রেস এনি আদার সিএমএস এর সাথে তুমি এই হোস্টিংটা ইয়ে করতে পারবা, ফ্রি ডোমেন ওয়েবসাইট মাইগ্রেশন দিচ্ছে। এই কথাগুলো সে বললো আর কি। ঠিক আছে স্যার? তাহলে আমরা ক্লিয়ার ভ্যালু প্রপোজিশন এখানে দেখলাম। প্রত্যেকটা ওয়েবসাইটের ক্ষেত্রে এই তিনটা প্রশ্নের আনসার যখন পাবেন, কি সলিউশন দিচ্ছেন, কিভাবে দিচ্ছেন, তার ফিচার বেনিফিট কি, এখানে প্রত্যেকটা জিনিস সুন্দর করে আছে আর কি। ঠিক আছে স্যার? আচ্ছা, এখন বলা হয়েছে যে ভাই একটা ভিজুয়াল ইউজ করতে হবে। কিসের সাথে? এর সাথে রেলিভেন্ট একটা, যে বিষয় নিয়ে তুমি কথা বলছো সেই রিলেটেড এখানে একটা ছবি ইউজ করতে হবে, একটা ভিজুয়াল ইউজ করতে হবে, যাতে মানুষের কনসেন্ট্রেশনটা ব্রেক না হয়। ও ঠিক আছে, ভালো লাগছে, মেলার স্ক্যানার, পেজ স্পিড এত একদম রেলিভেন্ট। কথা বোঝা গেছে স্যার? তাহলে এরকম একটা ইমেজ ব্যবহার করতে হবে। ধরেন আপনি বিক্রি করতেছেন পটল, সেখানে ছবি দিয়ে দিলেন আলুর, তাহলে এখানে বলতেছেন পটল নিয়ে কথাবার্তা, এখানে আলুর ছবি দিয়ে দিলেন, তাহলে হবে ব্যাপারটা রেলিভেন্ট হবে? হবে না। তাহলে রেলিভেন্ট একটা ভিজুয়াল ইউজ করতে হবে, যেটা এই কথাগুলোর সাথে যায়। কথা বোঝা গেছে স্যার? এরপরে আমরা বলেছি একটা সিঙ্গেল সিটিএ ব্যবহার করতে হবে। ধরেন এইখানে ক্লিক করার পরে যেখানে নিয়ে যায়, ঠিক এরপরে সুজ এ প্ল্যানে ক্লিক করার পরে ঠিক সেই জায়গায় নিয়ে যেতে হবে। ধরেন আপনি এখানে ক্লিক করার পরে একটা জায়গায় নিয়ে গেলেন, এখানে ক্লিক করার পর একটা জায়গায় নিয়ে গেলেন, এর পরবর্তীতে যেখানে কল টু অ্যাকশন গুলো, এখানে ক্লিক করার পর একটা জায়গায় নিয়ে গেলেন, তখন ও হচ্ছে যে কি হয়ে যাবে, ও হারায় যাবে আসলে, এবং সে গুলায় ফেলবে। এই জন্য সিঙ্গেল সিটিএ। সিটিএ মানে কি স্যার? কল টু অ্যাকশন। মানে তোমার যে এখানে যদি পছন্দ হয়, এরপরে আসলে সে কি করবে, দিন শেষে আমার কি দরকার, বেচতে হবে ভাই, ঠিক আছে ভাই স্টার্ট নাও, ফ্রি ডেমো, লার্ন মোর, স্টার্ট নাও, অর্ডার নাও, শপ নাও, এই ধরনের কথাগুলো ব্যবহার করতে হবে অ্যাকর্ডিং টু প্রোডাক্ট আর সার্ভিস। এই ভদ্রলোক স্টার্ট নাও ব্যবহার করেছে কারণ এর প্রোডাক্ট আর সার্ভিসের সাথে এটা যায়। ঠিক আছে? কোনো সময় শপ নাও ব্যবহার করতে হতে, কোনো সময় লার্ন ব্যবহার করতে, কোনো সময় সাবস্ক্রিপশন ব্যবহার করতে হতে পারে। ঠিক আছে স্যার? কেন এটা ব্যবহার করি? ওই যে বলেছিলাম যে পাবলিক বাসে উঠে জানেন যে আপনার একজনের পরে এসে জিজ্ঞেস করবে মামা ভাড়াটা দেন, কিন্তু আপনি পকেটে মানি ব্যাগে হাত দেন না। যখন আপনার ঘাড়ের উপর এসে জিজ্ঞেস করে মামা কোথায় যাবেন ভাড়াটা দেন, তখন আপনি মানি ব্যাগে হাত দেন। এটাই মানুষের স্বভাব। এই জন্য এই ধরনের ক্ষেত্রে একটা কল টু অ্যাকশন ব্যবহার করতে হবে, সিটিএ, কল টু অ্যাকশন। কথা বোঝা গেল স্যার? ঠিক আছে। এবং কিছু জিনিস আছে, এইগুলাকে আমরা বলি হচ্ছে সোশ্যাল প্রুফ। মানে আপনি কেমন ভালো লোক, আপনার বউ যতটা জানে তার থেকে পাশের বাসার ভাবি ভালো জানে। কেন? ওই বাঁকা চোখে তাকান কিনা, অথবা ভাবি বারান্দায় কি সব জিনিস নাইড়া টাইড়া দেয় শুকানোর জন্য, সেগুলো দেখেন কিনা চুপি চুপি, এগুলো আপনার থেকে, আপনার বোধ থেকে কি আপনার ভাবে ভালো জানে। এই জন্য আপনার ব্র্যান্ড বা বিজনেস সম্পর্কে আপনি সারাদিনই বলবেন ভাই আমার মাল ভালো, আমার মাল ভালো। যারা এই মালটা ব্যবহার করেছে, যারা এই প্রোডাক্টটা ব্যবহার করেছে, তারা কে কি বলে, যেটাকে আমরা বলি রিকমেন্ডেশন বা রিভিউ, এটাকেই বাংলায় বলি ওই সোশ্যাল প্রুফ। সমাজের অন্যান্য লোক তোমার সম্পর্কে কি বলতেছে, এটাকে আমরা রিভিউ বলি, রিকমেন্ডেশন বলি, সোশ্যাল প্রুফ বলি, অথবা ইউজিসি বলি, ইউজার জেনারেটেড কন্টেন্ট বলি, যে তোমার সম্পর্কে আর কি জানে। এই জিনিসটা ভেরি ইম্পর্টেন্ট। কারণ হলো একটা ডেটা আছে দেখবেন যে 84% কনজিউমার বা কাস্টমার, তারা হচ্ছে এই অনলাইন রিভিউ খুব ট্রাস্ট করে। দেখবেন সবকিছু ঠিক আছে, একটা রিভিউ দেখি তো একটু, দেখবেন আমরা যে কোনো জিনিস প্রোডাক্ট কিনতে গেলে দ্বারা যে বলেন, পিকা বই বলেন, অমুক যা বলেন, দেখি তো এই প্রোডাক্টের রিভিউ কেমন। যখনই রিভিউটা ভালো পান,
তখন আপনার ওই বাইং ডিসিশন নিতে সুবিধা হয়। এই জন্য এই জিনিসগুলো ব্যবহার করিতে হইবে। ঠিক আছে স্যার? এই আর কি। এরপরে আমরা কি ব্যবহার করব? ফিচার বেনিফিট ব্যবহার করব। যতটুকু পারি ফিচার থেকে বেনিফিট ব্যবহার করা ভালো। যেমন তিব্বত কদুর তেল কি? এটা একটা নারকেলের তেল। হোয়াট এর আনসার কি? এটা তিব্বত কদুর তেল। হোয়াট ইজ ইট? এটা একটা নারকেলের তেল। ফিচার, কাহিনী শেষ। কেন এটা ব্যবহার করা হয়? এই কেনর আনসার যখন পাবেন সেটাকে আমরা বলি হচ্ছে বেনিফিট। কি সেটা? যে ভাই বইয়ের সাথে যতই রাগারাগি ঝগড়া ফ্যাসাদ হোক, এই তেল যদি রাতে তুমি মাথায় দিয়ে ঘুমাও, খুব সাউন্ড স্লিপ হবে। এইটা তার বেনিফিট। ওই প্রোডাক্টের বেনিফিট এটা। কোন কাজে তোমার লাগতেছে, তুমি কিভাবে বেনিফিট পাচ্ছ, তোমার কিভাবে ভ্যালু এডেড হচ্ছে, এই সমস্ত ইনফরমেশন টিনফরমেশন গুলো এখানে দিতে হবে ভাই। তুমি 10,000 ভিজিট মান্থলি বেনিফিট। ঠিক আছে স্যার? এত ফাইল ডিরেক্টরি, এত ইয়া, কথা বোঝা গেছে স্যার? এছাড়া আরেকটা জিনিস আছে, খুব দেখেন, আপ টাইম টাইম লিখেছে মনে হয় কোন এক জায়গায়, যে ভাই এইটা, এই যে আনলিমিটেড ব্যান্ডউইথ ফ্রিডমের কোথায় আপ টাইম টাইম লেখা আছে নাকি দেখেন, মানে এই সমস্ত বিজনেসের ক্ষেত্রে, যে ভাই ইয়া এই এই হোস্টিং নিলে তোমার ওয়েবসাইট ডাউন হবে না। কথা বোঝা গেছে স্যার? এই জিনিসগুলো উল্লেখ করবেন। এইটাই একটু এদিক সেদিক কইরা বারবার ব্যবহার করেছে আর কি। হ্যাঁ, ঠিক দেখেন যে লাস্টে আবার একটু ব্যবহার করেছে, তারপরে গেট স্টার্টেড দিছে। এখানেও বেশ কিছু ডাটা আছে, সাইকোলজিক্যাল ব্যাপার আছে। বুঝতে পারছেন স্যার? সম্ভবত জার্মানি বা আমেরিকান, আমি ভুলে গেছি আর কি। সিয়ারা করছে খুব ভালো, মনে বলছিলাম। এবিংহাম নামে একজন, এবিংহাম সম্ভবত নামে এক ভদ্রলোক আছে, সাইকোলজিস্ট। উনি হচ্ছে যে এই গবেষণা করে দেখছে, মানুষের সামনে যদি বিশাল বড় একটা লেখাপড়া সামনে দেয়া হয়, তাহলে সে প্রথমটুকু মনে রাখতে পারে আর লাস্টের টুকু মনে রাখতে পারে। এবং মানুষ দেখা গেছে এই প্রথমটুকু, মানে অনলাইনের ক্ষেত্রে দেখা গেছে, হয় প্রথম অথবা শেষের জিনিসপত্র দেখে তারা ডিসিশন নেয় অ্যাকশন নেওয়ার জন্য। এই জন্য দেখবেন রিভিউ টিভিউ গুলো সাধারণত প্রথমে এবং লাস্টে ইউজ করে। ঠিক আছে? আপনি অ্যামাজনের পেজে যাবেন, অ্যামাজনের ওয়েবসাইটটাতে যাবেন, একদম ওয়েল স্ট্যান্ডার্ড পেজ হচ্ছে অ্যামাজন। অ্যামাজনের যে কোনো পেজে যাবেন, দেখবেন এই এই রিভিউ টিভিউ গুলো ওরা প্রথমের দিকে ব্যবহার করে এবং লাস্টের দিকে ব্যবহার করে। কারণ কি? ওই যে সাইকোলজিস্ট বলেছে বা মানুষের সাইকোলজি ভাবে কাজ করে, প্রথম অথবা শেষের দিকের জিনিসপত্রগুলো পড়ে, কন্টেন্ট পড়ে তারা ডিসিশন নিতে নেয় আর কি। যখনই এটা দেখে ঠিক আছে মার একটা অ্যাকশন, কি করবা, গেট স্টার্ট ক্লিক করে নিয়ে নাও। এই জিনিসগুলো যদি থাকে, এছাড়া আপনি ফ্যাক দিলে দিলেন, না দিলে না দিলেন, কোনো সমস্যা নেই। অনেক বিজনেসের ক্ষেত্রে আপনি ফ্যাক ইউজ করতে পারেন, অনেক বিজনেসের ক্ষেত্রে আপনি ফাক ইউজ করতে নাও পারেন। এফএকিউ। ঠিক আছে স্যার? সো এই হলো ব্যাপার। এই জিনিসগুলো যদি থাকে তাহলে বুঝবেন যে একটা ল্যান্ডিং পেজ ঠিক আছে। এছাড়াও বেশ কিছু টুলস ফুলস আছে, লোডিং টাইম টাইম চেক করা, সেই জিনিসগুলো একটু দেখে নিন। আপাতত এটাই আর বলছি না, ঠিক আছে? এই হলো ইয়া। এখন আমরা একটু দেখার চেষ্টা করি, এখন আমরা একটা দেখার চেষ্টা করি যে যখন আমরা একটা ওয়েব হোস্টিং লিখে সার্চ দেই, কি ব্যাপার ভাই আমার ইয়ে কই, আনহাইড। আচ্ছা, যখন আমরা ওয়েব হোস্টিং লিখে সার্চ দিই, তখন হচ্ছে যে আমরা বললাম যার কোয়ালিটি স্কোর সবার উপরে থাকে, বেশি থাকে, 10-এর মধ্যে, যার 10-এ 10। এখন সবাই 10-এ 10 পাইলো, তাহলে কারটা উপরে দেখাবে কারটা পরে দেখে, এরকম একটা ব্যাপার থাকে না? এরকম একটা ব্যাপার থাকে না, সবাই 10-এ 10 পেতেও পারে। ঠিক আছে স্যার? এখন আসলে আমাদের দেখতে হবে যে এক্স্যাক্টলি এই জিনিসটা কিভাবে কাজ করে, সেটা আমরা একটু দেখার চেষ্টা করি। পাশাপাশি আমাদের একটু দেখা দরকার যে ধরেন আমি ওয়েব হোস্টিং লিখে, ওয়েব হোস্টিং কিওয়ার্ডটা কোথায়, অস্ট্রেলিয়াতে 3600 বার সার্চ হয়। এবং সিপিসি মানে হলো কস্ট পার ক্লিক। এটা বলছে যে, তার মানে হচ্ছে যে কেউ যদি ওয়েব হোস্টিং অস্ট্রেলিয়াতে বৈশা বা অস্ট্রেলিয়ার নেটওয়ার্কে বৈশা কেউ যদি হচ্ছে ওয়েব হোস্টিং লিখে সার্চ দেয়, এবং সে যদি এরকম অ্যাড ফ্যাড গুলো দেখতে পায়, সেখানে যদি ক্লিক করে, তাহলে বলছে যে তোমার কস্ট পার ক্লিকে প্রায় $24 কেটে নিতে পারে। আসলে কি $24 কাটে, না কিভাবে আসলে গুগল কাজ করে, সেটা আমাদের শিখতে হবে। তার আগে আমরা বেশ কিছু জারগন শিখে ফেলি আর কি, যে জিনিসগুলো আমাদের পরবর্তীতে লাগবে। যেমন ধরেন, আমরা একটা জিনিস আলোচনা করেছি, কোয়ালিটি স্কোর। এটা আমরা অলরেডি বুঝে ফেলেছি কোয়ালিটি স্কোর কি এবং কিসের উপর ভিত্তি করে হয়, তারপরে জানাবো আর কি। সুন্দর ক্লাস, এত উত্তেজিত হইলে হইব না তো ভাই। আচ্ছা, সিপিসি এটা আমরা একটু লিখে ফেলি, কস্ট
পার ক্লিক, এটা আমাদের একটু জানতে হবে। দেন আমাদের জানতে হবে, এখানে লেখা আছে ভাই, এত কষ্ট করার দরকার, আমাদের জানতে হবে এই জিনিসগুলো। সিপিসি কিওয়ার্ড অলরেডি আমরা জেনে ফেলেছি, কিওয়ার্ড অলরেডি আমরা জেনে ফেলেছি। ক্লিক কি জিনিস সেটা আমরা জেনে ফেলেছি। আমাদের একটা জিনিস জানতে হবে, ইমপ্রেশন। আর কি জানতে হবে ভাই? ক্লিক, ও রিস, রিস এই জিনিসটা, এই কয়টা জিনিস জানতে হবে। আর পরবর্তীতে আমরা আরো অনেক জিনিস এগুলো জানবো আর কি, one by one। ঠিক আছে স্যার? বিট বিডিং নিয়ে আমি ঠিক এর পরেই আলোচনা করব। বিট অর বিট অ্যামাউন্ট অর ম্যাক্স সিপিসি, এটা আমি পড়াশোনা করব। প্লাস বিডিং অর অকশন, এটা নিয়ে আমি একটু পরে আলোচনা করছি। আচ্ছা, কোয়ালিটি স্কোর কি জিনিস সেটা আমরা একটু জানলাম, আরো পরে একটু জানতেছি আর কি। ঠিক আছে স্যার? সিপিসি মানে হলো, যখন তোমার সামন অ্যাড দেখতেছে, ওই অ্যাডের উপর ক্লিক করলে পার ক্লিকে গুগল কত টাকা কাটবে, এটাকে আমরা বলি হচ্ছে সিপিসি, কস্ট পার ক্লিক। পৃথিবীর যে কোনো গুগল, যে কোনো প্ল্যাটফর্ম, যে কোনো অ্যাডভার্টাইজিং প্ল্যাটফর্ম, সেটা গুগল বলো, টিকটক বলো, পিন্টারেস্ট বলো, অমুক বলো, তমুক বলো, সবাই হয় ক্লিক বেসিস টাকা কাটে অ্যাডভার্টাইজারের কাছ থেকে, অথবা ইমপ্রেশন বেসিস টাকা কাটে। আমরা এগুলো বুঝে আসি, তারপর আরো ক্লিয়ার হবে আর কি। ঠিক আছে স্যার? আচ্ছা, কিওয়ার্ড কি জিনিস সেটা আমরা বলেছি, যে ভাই একটা মানুষ পার্সন থেকে কি পার্সন হয়, অনুরূপ ভাবে যা, যে ওয়ার্ডটা দিয়ে মানুষ সার্চ করে, সেই জন্য সেই ওয়ার্ডটা আস্তে আস্তে কিওয়ার্ড হয়ে দাঁড়ায়। ঠিক আছে স্যার? আচ্ছা, ক্লিক কি জিনিস? কোন একটা অ্যাকশন আর কি। যেমন আমরা কোন একটা অ্যাড দেখলে, এই অ্যাডটা যদি আমরা দেখি, এই অ্যাড দেখি আর যে কোনো অ্যাড দেখি, আমরা এই অ্যাডে কিন্তু দুইটা কাজ করতে পারি। হয় খানিক সময় এইটার দিকে তাকায় থাকতে পারি, অথবা এখানে একটা ক্লিক করতে পারি। এর বেশি কিন্তু আর কোনো কিছুই আপনি করতে পারেন না, পারেন ভাই? কোনো কিছুই কিন্তু পারেন না। তার মানে পৃথিবীতে যত অ্যাডভার্টাইজিং প্ল্যাটফর্ম আছে, সেটা আপনার ফ্লায়ারে হোক, ব্রোশিওরে হোক, বিলবোর্ডে হোক, টিভিতে হোক, ইউটিউবে হোক, এরকম গুগল.com-এ হোক, ফেসবুকে হোক, যেখানেই হোক, কোনো একটা অ্যাড দেখলে আপনি দুইটার বেশি কোনো কাজ করতে পারেন না। হয় খানিক সময় সেই অ্যাডটা দেখতে পারেন, তাকায় থাকতে পারেন এই অ্যাডের উপরে, অথবা এখানে একটা ক্লিক করতে পারেন, এর বেশি কোনো কিছু করতে পারেন না। এই যে একটা অ্যাকশন নিয়ে, এটাকে হচ্ছে এটাকে, এই যে একটা অ্যাকশন নিলাম এবং সেটা আমাদের ল্যান্ডিং পেজে নিয়ে গেল, দ্যাট ইজ কল্ড ক্লিক। আর এই যে আমরা অ্যাডটা শুধুমাত্র দেখলাম, এই অ্যাডটা ভিউ হলো বা দেখালো আমাকে, আমি ভিউ করলাম, দেখলাম, এইটাকে আমরা আরেক ভাষায় বলি ইমপ্রেশন। ইমপ্রেশন বা ভিউ। কথা বোঝা গেছে স্যার? ঠিক আছে। এখন প্রশ্ন হলো, ওয়েব হোস্টিং কিওয়ার্ডটা লিখে আমি সার্চ দিলাম, সার্চ দেওয়ার পরে আমি হচ্ছে এই অ্যাডটা দেখলাম, কন্টাবোর এই অ্যাডটা দেখলাম। কয়বার দেখলাম? একবার দেখলাম। ক্লিক করেছি? না, ক্লিক করিনি। ধরেন আমি আবার ওয়েব হোস্টিং লিখে সার্চ দিলাম, ধরেন কন্টাবোর একটা আমি আবার দেখলাম, তাহলে আমি একটা কয়বার দেখলাম? দুইবার দেখলাম। ক্লিক করেছি? না, ক্লিক করি। এরপরে আমি আরেকবার সার্চ দিলাম, সার্চ দেওয়ার পরে কন্টাবোর একটা আমি আবার দেখলাম, মানে ভিউ হলো, ইমপ্রেশন হলো, দেখেছি। ক্লিক করেছি? না, ক্লিক করিনি। এখন একটা ক্লিক করি, তাহলে আমি এটা ক্লিক করি। তাহলে এখন যদি আমি বলি যে ভাই, আমার এই অ্যাডটা ক্লিক পাইছে কয়বার? এই অ্যাডটা ক্লিক পাইছে একবার, ভিউ পাইছে কয়বার? তিনবার আমি দেখছি। তার মানে ইমপ্রেশন হয়েছে বা ভিউ হয়েছে তিনবার। কথা বোঝা গেছে? এখন এই মালটা যে আমি দেখলাম, এটাকে আমি একা, সিঙ্গেল একজন মানুষ না 10 জন মানুষ? আমি সিঙ্গেল একটা মানুষ। তার মানে এই অ্যাডটা রিচ হয়েছে কয়জনের কাছে? একজনের কাছে না 1000 জনের কাছে? একজনের কাছে। তার মানে আমি একবার, আমি তিনবার দেখেছি, একবার ক্লিক করেছি, আর মানুষ আমি একজনই। তার মানে সিঙ্গেল মানুষের কাছে রিচ হয়েছে, মানে অ্যাডটা কার কাছে গেছে? একটা হিউম্যান বিং তার কাছে গেছে, সে কয়জন? একজন। তার মানে রিচ হয়েছে একটা। কথা বোঝা গেছে স্যার? এই হলো রিচ। এখান থেকে আমরা আরেকটা জিনিস বের করতে পারি, সেটাও আমাদের একটু শিখতে হবে স্যার। সেটার নাম হলো সিটিআর। এটা আমাদের একটু শিখে ফেলতে হবে, সব জায়গা লাগবে। ক্লিক থ্রু রেট, মানে দেখার সাথে ক্লিকের পার্সেন্টেজটা কত। তো আমরা যখন সিটিআর বের করি, তখন হচ্ছে যে সিম্পল ফর্মুলা, আমি সবসময় বলি, মনে থাকে না অনেক সময়, কি দিয়ে শুরু হয়েছে ভাই? টি দিয়ে শুরু হয়েছে। তাহলে ক্লিক, ক্লিক ভাগ ইমপ্রেশনস। মনে রাখার জন্য কি করবেন? সি দিয়ে শুরু হয়েছে, তাহলে ক্লিক ভাগ ইমপ্রেশন। ঠিক আছে স্যার? এখন আমরা কয়টা ক্লিক পেয়েছে? একটা ক্লিক পেয়েছে। ভাগ ভিউ পেয়েছে কয়টা বা ইমপ্রেশন হয়েছে কয়টা? তিনটা ইমপ্রেশন।
আছে। ঠিক আছে স্যার, এটা যদি আমরা এখন করি তাহলে কত হয় ভাই? 3390 মানে 33.33 এই টাইপের একটা কিছু হয়। ঠিক আছে, এই সম্ভবত এরকম হয়। ভাই আমি অঙ্কে খুবই কাঁচা, অনলাইন ক্যালকুলেটর, এই জন্য আমি কি ব্যবহার করি? অনলাইন ক্যালকুলেটর। ভাই এত ইয়া মনে করেন না আর কি, এত লেখালেখি করা লাগবে না ভাই। কয়টা ক্লিক পেয়েছি? একটা। ইমপ্রেশন কয়টা পেয়েছি ভাই? তিনটা। তাহলে কত হলো? 0.33। ঠিক আছে, 0.33। কথা বোঝা গেছে? এইটাকে আমরা যে রেট বা পার্সেন্টেজ আনতে হলে 0.33 গুণ করে দাও, কত দিয়ে গুণ করবো ভাই? 100 দিয়ে। তাহলে আমাদের পার্সেন্টেজ হয়ে গেল কত পার্সেন্ট ভাই? 33%। কথা বোঝা গেছে? তাহলে এই অ্যাডটার এই অ্যাডটার কোনটা হয়ে গেল? এই অ্যাডটার সিটিআর কত? এই একটা সিটি হচ্ছে 33%। তার মানে তিনবারে সে একবার দেখতেছে, তিনবারে একবারে ক্লিক করে আর কি। ঠিক আছে স্যার, কথা বোঝা গেছে? এখন ধরেন এইটা যদি পাইতো, ধরেন 44টা ক্লিক পাইছে, হ্যাঁ, তারপরে ধরেন ইমপ্রেশন পাইছে ধরেন 99টা। ঠিক আছে, তাহলে এটা আমরা কিভাবে বের করবো? সিম্পল হিসাব, ক্লিক ভাগ, ক্লিক কয়টা? 44 ভাগ 99, সুন্দর করে বের করে দেন। 44 ভাগ 99 কত হলো? ও সরি, কত হলো? কত হলো ভাই? 44। ঠিক আছে স্যার, 0.44, এর সাথে 100 গুণ করে দাও পার্সেন্ট, তাহলে আমাদের কি হয়ে গেল? 44%। কথা বোঝা গেছে? ইট ইজ দ্য থিং। আচ্ছা, এইবার হচ্ছে আমরা বিডিংটা বা অকশনটা আমরা যদি এইভাবে করি তাহলে আমাদের বোঝা সহজ হয়ে যাবে। আসেন আমরা সেটা একটু করার চেষ্টা করি। কিভাবে? এখন আমাদের মূল বক্তব্য, আমরা শিখব যে ওয়েব হোস্টিং কিওয়ার্ডটা এতবার সার্চ হয়। কেউ যদি এই কিওয়ার্ডটা লিখে সার্চ দেয় এবং অ্যাড যদি দেখায়, সেখানে যদি ক্লিক করে, ও বলছে কস্ট পার ক্লিক এত হতে পারে, তাহলে আসলে কত কাটবে, কিভাবে সেটা কাউন্ট করে বা এক্স্যাক্টলি কিভাবে কাজ করে সেটা বোঝা যাবে গুগল সার্চে। ঠিক আছে স্যার, এখন ধরেন আমরা একটা একটা টেবিল ইনসার্ট করি, এই ধরো দিয়ে দাও আর কি। ঠিক আছে, এইটাকে আমরা বলি হচ্ছে ধরো অ্যাডভার অ্যাডভার্টাইজার্স। অ্যাডভার্টাইজার মানে কি? ব্র্যান্ড বা অ্যাডভার্টাইজার বা যারা আসলে অ্যাড দিচ্ছে। কারা অ্যাড দেয়? যেমন ধরেন এখানে অ্যাড দিয়েছে কারা? এই এসএসডি নোট দিয়েছে, top10.com দিয়েছে, কন্টাবো দিয়েছে, হোস্টিঙ্গার দিয়েছে। এগুলোকে আমরা বলি কি? এক একটা বিজনেস বা ব্র্যান্ড বা অ্যাডভার্টাইজার, যারা গুগলের থ্রু দিয়ে অ্যাডভার্টাইজিং বা বিজ্ঞাপন দিচ্ছে। ক্লিয়ার? আচ্ছা, এরপরে হচ্ছে আমরা ম্যাক্স সিপিসি বা সিপিসি, এভারেজ সিপিসি, যেটাই তুমি দাও আর কি। ঠিক আছে স্যার, এরপরে হচ্ছে আমরা দিই কোয়ালিটি স্কোর, যেটাকে আমি ছোট করে লিখলাম কিউএস। এটা কতর মধ্যে হয়? গুগল কাউকে হতাশ করে না, মিনিমাম 1 পায়, সর্বোচ্চ 10 পর্যন্ত। ঠিক আছে স্যার, এরপরে হচ্ছে, আচ্ছা, এরপরে হচ্ছে এটা হচ্ছে যে অ্যাড র্যাঙ্ক, আর এটা হচ্ছে অ্যাড পজিশন। ঠিক আছে স্যার, এবার আমরা বুঝার চেষ্টা করি। ধরো যে বাংলা, ধরেন কোন একটা কিওয়ার্ড, কিওয়ার্ডটা কি? কিওয়ার্ডটা হলো, আমি ধরে নিলাম বিএইউটিআই, বিউটি সোপ প্রাইস ইন বাংলাদেশ, ধরেন এটা একটা কিওয়ার্ড। ঠিক আছে স্যার, কি হয়েছে ভাই? এসওএপি, হ্যাঁ। এত লেখালেখি করতেছেন কেন ভাই? এত কেন কেন এগুলো কেন? আমি তো বলতেছি বারবার, কোয়ালিটি স্কোর বলার পর বললাম কিউএস, তারপর এগুলো কি ভাই? এত লেখালেখি করতেছেন কেন? কথাগুলো খেয়াল করে শোনেন। বা প্রশ্ন থাকলে আমি বলেছিলাম যে ভাই একটা নোট খাতা নেন, সেই নোট খাতাটা লিখে ফেলে রাখে, ও দা এনে এটা করতেছেন কেন ভাই? আমি ধরলাম লাক্স সাবান, তারপরে হচ্ছে
লাইফ বয়, BOUY, ঠিক আছে। লাইফ বয়, কেয়া, আর কি সাবান নাই ভাই? ডাভ, আরেকটা সাবানের নাম বলুন তো ভাই, পাঁচটা নিলে ভালো হবে। আরেকটা সাবান হলো ধরেন, কি যেন আছে ভাই, একটা সাবানের নাম লিখে দেন। ওহ, ব্যবহারে সন্তুষ্ট, মেরিল। ঠিক আছে স্যার, মেরিল সোপ। এখন এই পাঁচটা অ্যাডভার্টাইজার, তারা অ্যাডভার্টাইজিং করতেছে। আমাদের পয়েন্ট হলো কার অ্যাড উপরে দেখাবে, অ্যাবসোলিউট টপ পেজে দেখাবে, তারপরে দেখাবে, তারপরে দেখাবে, তারপরে দেখাবে, এবং কেউ যদি অ্যাডের উপর ক্লিক করে কত টাকা কাটবে, এটা হচ্ছে আমাদের মূল বক্তব্য। আচ্ছা ভাই, এখন ম্যাক্সিপিসি মানে হলো, ম্যাক্সিপিসি মানে হলো যে এই যে আমরা অ্যাডটা এখানে দেখাচ্ছি, তাই না? এই যে আমরা এখানে অ্যাডটা দেখাচ্ছি, আর লিখেন না ভাই, এই যে আমরা এখানে অ্যাডটা দেখাচ্ছি, তাই না? তাহলে এই অ্যাডটা তো গুগল অ্যাডস প্ল্যাটফর্ম দিয়ে আমরা দেখাচ্ছি, তাই না? তো গুগল অ্যাডস প্ল্যাটফর্ম এখানে দেখালে, এখানে যে দেখাচ্ছে, দেখানোর পরে কেউ যদি ক্লিক করে তাহলে তো একটা টাকা কেটে নিবে। গুগল তো আর ফ্রি ফ্রি দেখাবে, তাই না? কার কাছ থেকে টাকাটা কাটবে? এই অ্যাডভার্টাইজারের কাছ থেকে, যারা অ্যাড চালাচ্ছে। ঠিক আছে স্যার? আচ্ছা, এখন আমি ধরে নিচ্ছি যে লাক্স বলতেছে যে ভাই, এই কিওয়ার্ডটা লিখে কেউ যদি সার্চ দেয় এবং আমার অ্যাডটা যদি তুমি অ্যাবসোলিউট টপ পেজে দেখাও এবং সেখানে যদি কেউ ক্লিক করে, তাহলে আমি তোমাকে উইলিংলি $5 দিতে চাই। কত দিতে চাই? $5 দিতে চাই। এইটাকে আমরা বলি ম্যাক্স সিপিসি বা বিড অ্যামাউন্ট। ম্যাক্স সিপিসি বা বিড অ্যামাউন্ট। ভালো কথা। লাইভ বয় বলল যে ভাই, আমি $4 দিতে চাই, তুমি আমার একটা অ্যাবসোলিউট টপ পেজে দেখাবা। কে বলতেছে ভাই, আমি $7 দিতে চাই, তুমি আমার একটা অ্যাবসোলিউট টপ পেজে দেখাবা। এটা আমরা ম্যানুয়ালি কিভাবে সেট করি বা অটোমেটেড স্মার্ট বিডিং আছে, পরবর্তীতে শিখবো আর কি। এ বলতেছে ভাই আমি $3 দিতে চাই, এ বলতেছে ভাই আমি $8 দিতে চাই, ধরেন, আমি ধরে নিলাম। এবং এই ভদ্রলোক, এরা হচ্ছে যে ওই যে কোয়ালিটি স্কোর একটা ব্যাপার ছিল, যে এই কিওয়ার্ডটা লিখে সার্চ দেওয়ার পরে ওই কিওয়ার্ডটা তার হেডলাইনের মধ্যে আছে কিনা, ডিসক্রিপশনের মধ্যে আছে কিনা, রিলেটেড অ্যাড এক্সটেনশন ব্যবহার করছে কিনা, অ্যাড এক্সটেনশন দিয়ে চিন্তা নেই, পরবর্তীতে বিস্তারিত পড়াবো। দেন হচ্ছে যে ল্যান্ডিং পেজে ক্লিক করার পর লোডিং টাইম ঠিক আছে কিনা, ওই কিওয়ার্ডটা ল্যান্ডিং পেজে আছে কিনা, নেভিগেশন ঠিক আছে কিনা, পর্যাপ্ত ওই যে কল টু অ্যাকশন ফ্যাকশন অমুক তমুক এগুলো ব্যবহার করছে কিনা, ওভারঅল এগুলোর উপর বিবেচনা করে সে একটা কোয়ালিটি স্কোর দেয়। আমি কোয়ালিটি স্কোর নিয়ে আরো ডিটেল আলোচনা করবো একটু পরে। সেই কোয়ালিটি স্কোর আমি ধরলাম এই ভদ্রলোক 10-এ 10 পাইছে। ঠিক আছে স্যার? এই ভদ্রলোকও 10-এ 10 পাইছে, আমি ধরে নিলাম কোয়ালিটি স্কোর। এই ভদ্রলোক আমি ধরে নিলাম 10-এ 9 পেয়েছে। এই ভদ্রলোক আমি ধরে নিলাম 10-এ 10ই পাইছে। এই মেরিল, এই ভদ্রলোক আমি ধরে নিলাম 10-এ 8 পাইছে। ঠিক আছে স্যার? আচ্ছা, এটা আমি ধরে নিলাম আর কি। কিসের উপর ভিত্তি করে? এগুলো আমি আরেকটু ডিটেইল আসতেছি। আচ্ছা, এখন এই দুইটার গুণফল করে আমরা এখানে অ্যাড র্যাঙ্কের ভ্যালু বানাতে হয়। তাহলে 5-10-এ কত হয়? 50। 4-10-এ হয় 40। 7 নং কত ভাই? 63 না? 3-10-এ 30। এটা হচ্ছে 64। ঠিক আছে স্যার? আচ্ছা, এখন পয়েন্ট হলো যে এইটার উপর ভিত্তি করে এখানে অ্যাড র্যাঙ্কের ভ্যালু যার যত বেশি, তার পজিশন তত উপরে থাকবে। এভাবেই গুগল কাজ করে আসলে। আগেরটা পড়লাম বেসিক, আর এটা হচ্ছে রিয়েল, মানে এইভাবেই আসলে ক্যালকুলেশনটা করে আর কি স্যার। ঠিক আছে? এখন এখানে অ্যাড র্যাঙ্কের ভ্যালু সব থেকে বেশি কার? মেরিলের। তাহলে মেরিলের পজিশন থাকবে 1 নম্বরে বা অ্যাবসুলেট টপ পেজে। এই জায়গাটা থাকবে অ্যাবসুলেট টপ পেজে, থাকবে কে? মেরিলের বিজ্ঞাপন। খুব ভালো কথা। এরপরে আছে 63, 2 নম্বর। 2 নম্বর পজিশনে থাকবে এই কেয়া। তারপরে কে আছে ভাই? তারপর আছে 50, এই ভদ্রলোক থাকবে 3 নম্বর পজিশনে। এই ভদ্রলোক থাকবে 4 নম্বর পজিশনে। এই ভদ্রলোক থাকবে 5 নম্বর পজিশনে। কথা বোঝা গেছে? এখন পয়েন্ট হলো যে যদি আরো এরকম থাকতো, বা যদি এরকম আরো 20টা থাকতো, তাহলে কি হতো?
তাহলে কি হতো? তাহলে ওইরকম করতে করতে ওর দেখানোর জায়গা কয়টা? উপরে 4টা, নিচে 3টা দেখায় সর্বোচ্চ। অথবা এর পরের পেজে গেলে আবার দেখা। তো এরপরে আর কেউ যায় না গুগল এডস এর ক্ষেত্রে। আসলে এই প্রথম পেজ ছাড়া দ্বিতীয় পেজে কেউ ভাই যায় না, বা ওইটা চিন্তাই করার দরকার। ওটা আস্তে আস্তে এমনি বুঝবেন পরে, চিন্তাই করা দরকার। তাহলে 7টা সর্বোচ্চ দেখায়। ধরেন এখানে 20টা ব্র্যান্ড, এরকম এরকম এই কিওয়ার্ডটার জন্য 20টা ব্র্যান্ড বা 20টা অ্যাডভার্টাইজার অ্যাড দিচ্ছে। তাহলে সর্বোচ্চ এই কিওয়ার্ডের জন্য যারা এড র্যাঙ্কের ভ্যালু, তারা কি হবে যাবে জানেন? তারা এইরকম 6-7টা থাকবে। আর বাকিদের অ্যাড এখানে টপ পেজে বা অ্যাবসলিউট টপ পেজে কোনো জায়গায় দেখাবে না। এখন বলতে পারেন তাহলে অ্যাড কিভাবে দেখাবে? সে হয়তো এই কিওয়ার্ডটাতে এগিয়ে নেই, কিন্তু আমরা যখন অ্যাড রান করি তখন 10টা, 15টা, 20টা, 25টা, 30টা, 40টা, 50টা কিওয়ার্ড ব্যবহার করি। অন্য কিওয়ার্ডে হয়তো কোনো এক ভদ্রলোক অন্যান্য ব্র্যান্ড গুলো এগিয়ে আছে, তখন এদের গুলো দেখাবে না, ওরটা দেখাতে পারে। কথা বোঝা গেছে স্যার? স্পেসিফিক এই কিওয়ার্ডটার জন্য আমরা হিসাব করলাম আর কি। আমরা যদি দেখ 20টা কিওয়ার্ড, 20টা কিওয়ার্ডের জন্যই এইরকম খেলা হবে। ঠিক আছে স্যার? এখন প্রশ্ন হলো, এই যে আমাদের প্রক্রিয়াটা, এই প্রক্রিয়াটাকে বলে হচ্ছে, গুগল যে ব্যাক এন্ডে এই খেলাটা খেলে, এই খেলাটার নাম হচ্ছে গুগল অ্যাডস অকশন প্রসেস। গুগল অ্যাডস কি প্রসেস ভাই? অকশন প্রসেস বা বিডিং প্রসেস, অ্যাজ লাইক বাংলা সিনেমা। ওই যে বাংলা সিনেমাতে আমরা দেখতাম যে ভাই, ওই আনোয়ার হোসেনের বাড়ি বিক্রি হয়ে যাবে, কারণ তার কি হয়ে গেছে, তার হচ্ছে মিল ফ্যাক্টরি পুড়ে গেছে। একটা মাত্র বাড়ি বন্দুক দিয়ে সে হচ্ছে যে ব্যাংক থেকে লোন নিয়ে মানে ফ্যাক্টরি করেছিল, ফ্যাক্টরি পুড়ে গেছে, এখন এটা নিলামে উঠে গেছে। এখন এই নিলামে ওঠার সময় কি বলে ভাই, যে এই 1 কোটি টাকা। ঠিক আছে স্যার? 1 কোটি, 1, 2, 3। একজন এসে বললো 1.5 কোটি। 1.5 কোটি, 1, 2, 3। একজন এসে বললো 2 কোটি। 2 কোটি, 1, 2, 3। এরপরে আর ওঠে না। এই মুহূর্তে জসিমের প্রবেশ। সে এসে বললো ভাই 5 কোটি। যে 5 কোটি করে সে আসলে উইন করে না। তো ওইরকম অনুরূপ ভাবে এইটার গুণফল করে যার অ্যাড র্যাঙ্কের ভ্যালু সব থেকে বেশি হয়, সে সেই পজিশনে যায় আর কি। এইটাকে আমরা বলি হচ্ছে গুগল অ্যাডস এর অকশন প্রসেস। একদম আমার ধারণা এই গুগল অ্যাড যখন বানাই, ল্যারি পেজরা বইসা, আমার ধারণা এই বাংলা সিনেমা তারা দেখছে, ওইখান থেকে এই অকশন প্রসেসের। ঠিক আছে স্যার? মানে কিডিং। তো এইটাকে আমরা টোটালটাকে বলি অকশন প্রসেস, বিডিং প্রসেস। কথা বোঝা গেছে? ফ্যান্টাস্টিক। এখন এই কোয়ালিটি স্কোর আসলে আর কিসের কিসের উপর ভিত্তি করে ইয়া করে, সেটা আমাদের একটু বোঝার দরকার আছে। আসেন আমরা এই চিত্রটা দেখি। কোয়ালিটি স্কোর, আমরা যদি এটা একটু বড় করে দিই, বড় করে কেমন ভাই? এরকম করলে বড় হবে। আচ্ছা, এটা যদি আমরা একটু দেখি, কোয়ালিটি স্কোর ডিপেন্ড করে যে এখানে আপনার ইয়া হতে পারে যে ভাই, এই অ্যাড র্যাঙ্কের ভ্যালু, ধরেন দুইজনে যদি 64-64 হয়, তাহলে কার্ডটা অ্যাবসলিউট টপ পেজে দেখাবে, কার্ডটা অ্যাবসলিউট টপ পেজে দেখাবে না, এরকম হতে পারে। কিন্তু প্র্যাকটিক্যাল কেজে এটা আসলে সম্ভব হয় না। কেন সম্ভব হয় না? এই চিত্রটা দেখলে আমরা বুঝতে পারবো। কোনো না কোনো ভাবে সে কম পড়বেই প্র্যাকটিক্যাল কে জানা, তাহলে গুগল এই ডকুমেন্টে বলতো কি হয় দেখেন। ডিপেন্ড করে ম্যাক্স অ্যাড র্যাঙ্কের ভ্যালু কার বেশি হবে, সেটা ডিপেন্ড করে ম্যাক্স সিপিসির উপর। মানে তুমি উইলিংলি গুগলকে কত টাকা দিতে চাও। আচ্ছা, এছাড়াও ডিপেন্ড করে ল্যান্ডিং পেজ রেলিভেন্সির উপরে। তার মানে কি, যে ভাই তুমি ওয়েব হোস্টিং লিখে এখানে সার্চ দিলা, ও বলতেছে ভিপিএস হোস্টিং 4 আউট অফ 5 রিভিউ পাইছে। এখানে ক্লিক করার পরে আপনি এখানে একটা ছবি দেখলেন, সুন্দর করে বিশাল বড় করে এখানে ডিপ জলের একটা ছবি, এখানে লেখা আছে আহো ভাতিজা আহো। তাহলে আমরা কথা বলছি কি নিয়ে, সার্চ দিছে কি দিয়ে? গুগল ওয়েব হোস্টিং লিখে। এই অ্যাড কপিতে আপনি কি লিখেছেন? ওয়েব হোস্টিং লিখেছেন। কিন্তু ক্লিক করার পরে এই যে ল্যান্ডিং পেজ রেলিভেন্সি, মানে যেখানে আপনাকে নিয়ে যাচ্ছে ল্যান্ডিং পেজ রিলিভেন্সি, ওখানে যে দেখলেন আহো ভাতিজা আহো। তাহলে ওয়েব হোস্টিং এর সাথে ডিপ জলের আহো ভাতিজা আহোর কোনো সম্পর্ক আছে, কোনো রিলিভেন্সি আছে? নাই। তার মানে তুমি যে রিলেটেড কথা এখানে বলছো, ঠিক সেই রিলেটেড জিনিসপত্র তোমার এই পেজে থাকতে হবে। পেজে কি কি থাকতে হবে সেটা তো বললাম। ঠিক আছে স্যার? সেম ভাবে কিওয়ার্ড রেলিভেন্সি, কিওয়ার্ড রেলিভেন্সি মানে যে কিওয়ার্ডটা লিখে সার্চ দিচ্ছ সেই কিওয়ার্ডটা হেডলাইনের মধ্যে, ডেসক্রিপশনের মধ্যে রেলিভেন্ট হোস্টিং, এবং ওই ল্যান্ডিং পেজের মধ্যে সেই কিওয়ার্ডটা আছে কিনা, তাহলে কিওয়ার্ড রেলিভেন্সি হয়ে গেল। এই জিনিসটি অ্যাড কপি রেলিভেন্সি। অ্যাড কপি রেলিভেন্সি মানে হলো, ধরেন আপনি এখানে লিখলেন বেস্ট সি হোস্টিং, এরপরে লিখলেন হচ্ছে ধরেন অন্য একটা কিছু লিখলেন, তার মানে কি
হেডলাইনে যা লিখতেছেন ডেসক্রিপশন সেই রিলেটেড জিনিসপত্রই লিখতে হবে। দ্যাট ইজ কল্ড কি অ্যাড কপি রেলিভেন্সি। এবং এখানে ক্লিক করার পর ল্যান্ডিং পেজে যে সেখানেও সেম জিনিসটা থাকতে হবে, তাহলে ওই অ্যাডের কপির সাথে রিলেভেন্সি হলো আর কি। ঠিক আছে স্যার? আমরা বলেছিলাম অ্যাড কপি কাকে বলে? অ্যাড কপি বলেছিলাম হেডলাইন এবং ডেসক্রিপশনের কম্বিনেশনে টোটালটাকে আমরা বলি কি অ্যাড কপি। ঠিক আছে স্যার? আচ্ছা, এছাড়া কিসের উপর ডিপেন্ড করতে পারে? ওভারঅল, আচ্ছা না, এটা আগে পড়ে ফেলি। ক্লিক থ্রু রেট, যেটা আগে আমরা একটু পড়ে আসলাম। ক্লিক থ্রু রেট মানে হলো যে ধরেন আপনি আজকে গুগল একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে আপনি অ্যাড রান করতেছেন, আর একটা ব্র্যান্ড আরো 3 মাস আগের থেকে অ্যাড রান করতেছে। তো আপনি যখন প্রথম অ্যাড রান করলেন সেখানে তো আপনার কোনো ক্লিকই আসেনি, কেবল আপনি শুরু করলেন, তাই না? তাহলে তো সেখানে আপনি ক্লিক থ্রু রেট পাবেন না। কিন্তু একটা লোক 3 মাস ধরে অ্যাড চালাচ্ছে সেম কিওয়ার্ড দিয়ে, তার মানে কি ওর কিন্তু হিস্টোরিক্যাল ডাটা আছে। তো দেখলো যে ক্লিক থ্রু রেট 5%, 6%, 7%। তার মানে আজকে একটা অ্যাকাউন্টে অ্যাড রান করলেন, আর একজন 3 মাস ধরে চালাচ্ছেন। যে লোকটা আজকের অ্যাড রান করলো সেও তো এই অকশনে অংশগ্রহণ করবে, তারপরে তার একটা সামনে পিছনে দেখাবে। তো ও তো এই জায়গাটা মার, কারণ আজকে অ্যাড রান করলো, আর একজন 3 মাস ধরে চালাচ্ছে সেম কিওয়ার্ড দিয়ে অ্যাড রান করতেছে। তাহলে ওর ক্লিক থ্রু রেট আছে, আপনার নাই। তাহলে এখানে আপনি মার খাবেন। এই জন্য দেখবেন আমরা কোনো একটা যে কোনো বিজনেস মানে প্ল্যাটফর্মে, স্পেশালি আমি গুগল আর্টস এর কথা, যেহেতু আমরা গুগল আর্টস পড়ালেখা করছি, গুগল আর্টস কেউ যদি নতুন একটা অ্যাড রান করে কোনো একটা প্রোফাইল থেকে, কোনো একটা গুগল অ্যাডস এর অ্যাকাউন্ট থেকে নতুন কোনো ক্যাম্পেইনে, তার কিন্তু অ্যাড এর কস্ট অটোমেটিক বাড়ে। এরপর আস্তে 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 কমতে থাকে আর কি। ঠিক আছে স্যার? আচ্ছা, এরপরে আমরা পড়বো সেম ভাবে হিস্টোরিক্যাল পারফরমেন্স। হিস্টোরিক্যাল পারফরমেন্স মানে তার ক্লিক থ্রু রেট, তারপরে হচ্ছে তোমার কনভার্সন রেট, কনভার্সন ভ্যালু, অমক তমক, এই যে ডেটাগুলো, মানে যে লোকটা আজকে অ্যাড চালাচ্ছে আর যে লোকটা আরো 3 মাস থেকে অ্যাড চালাচ্ছে, তাহলে ওই যে হিস্টোরিক্যাল পারফরমেন্স যে আজকে চালাচ্ছে তার তো হিস্টোরিক্যাল পারফরমেন্সই নেই। তার মানে সে 3 মাস অ্যাড চালিয়েছে, প্রতিদিন তার 20-30টা করে সেল আসে, তার মানে কনভার্সন হয়। এবং 100 জন তার ওয়েবসাইটে আসলে 5টা কনভার্সন হয়, তাহলে 5% কনভার্সন রেট। তার ওয়েবসাইট 100 জন অ্যাড দেখলে 5 জন ক্লিক করে, তার মানে 5% তার সিটিআর। এই ডাটাগুলোকে আমরা বলি হিস্টোরিক্যাল পারফরমেন্স। তার মানে আজকে যে একটা রান করতেছে আর যে 3 মাস ধরে চালাচ্ছে, সে এই জিনিসগুলোতে মার খাবে। অ্যাজ ওয়েল অ্যাজ ওভারঅল অ্যাকাউন্ট কোয়ালিটি। অ্যাকাউন্ট কোয়ালিটি মানে গুগল অ্যাডস এর বেশ কিছু পলিসি আছে। কি পলিসি বস? যেমন ধরেন আপনি উইফোন রিলেটেড কোনো অ্যাড দিতে পারবেন না। আপনি টোবাকো মানে বিড়ি সিগারেট মদ গাঁজার অ্যাডভার্টাইজিং করতে পারবেন না। আপনি মানুষের ডিসএবিলিটি প্রকাশ পায়, যেমন টাক আজই ঢেকে যায়, মাথায় বিশাল বড় টাক, একটা মানুষ গোড়া ল্যাংড়া কালা, এই ধরনের কথাবার্তা বইলা আপনি অ্যাড ট্যাড গুলো রান করতে পারবেন না। এগুলো হচ্ছে গুগল অ্যাডস এর কমিউনিটি বা পলিসি, বলতে অ্যাড পলিসি। তো ধরেন, অথবা আপনি কিছু ব্র্যান্ডেড কিওয়ার্ড ব্যবহার করতে পারবেন না, যেমন গুগল একটা ট্রেডমার্ক করা টিএম, ওয়ার্ডপ্রেস টিএম ট্রেডমার্ক করা, এই ধরনের কিওয়ার্ড গুলো আপনি হচ্ছে আপনার অ্যাড কপির মধ্যে লিখতে হবে। লিখলেই হচ্ছে কি হবে, আপনি গুগল অ্যাডস এর অ্যাড পলিসি ভায়োলেট করবেন। তখন হচ্ছে যে আপনার কোয়ালিটি, অথবা ধরেন আপনি গুগল অ্যাডস কে টাকা দেন না, অথবা আপনি চুরি করে একটা ক্রেডিট কার্ড ব্যবহার করে গুগল অ্যাডসে টাকা দিচ্ছেন, আপনার সাসপেন্ড হয়েছে গুগল অ্যাডস অ্যাকাউন্ট। এইগুলোকে আমরা বলি ওভারঅল গুগল অ্যাডস এর অ্যাকাউন্ট কোয়ালিটি আর কি। এই ধরনের ভায়োলেন্স টাইলেন্স গুলো যত কম করা যায় তত আপনার অ্যাকাউন্টের কোয়ালিটি ভালো। এটার উপরেও ভিত্তি করে এই কোয়ালিটি স্কোর দান করা হয় স্যার, বুঝা গেছে? তার মানে কোয়ালিটি স্কোর বাড়াতে হলে এই জিনিসগুলো আমাদের করতে হবে। কবরে যেমন 3টা প্রশ্ন করা হবে একদম ফ্লাশ করা, মানে আপনি সবাই জানেন, ঠিক কোয়ালিটি স্কোর কিভাবে বাড়াবেন, এই জিনিসগুলো এখানে একদম পরিষ্কার বলে দিছে। এই জিনিসগুলো যত ইমপ্রুভ করবেন তত আপনার কোয়ালিটি স্কোর বাড়বে। কথা বোঝা গেছে স্যার? ফ্যান্টাস্টিক। এখন আমাদের প্রশ্ন হলো যে, আমরা এটা একটু নিচে নিয়ে যাই। এখন আমাদের প্রশ্ন হলো যে ভাই, এই যে মেরিল ভদ্রলোক প্রথমে আছে, সে গুগলকে উইলিংলি দিতে চেয়েছে কয় টাকা? এত টাকা। এক্স্যাক্টলি আসলে কত টাকা কাটবে সেটা আমরা কিভাবে বের করি, বা গুগল আমাদেরকে কিভাবে শিখেছে? আমরা যদি বলি অ্যাকচুয়াল কস্ট অফ মেরিল, এটা আমরা বের করার নিয়ম হলো, কার বের করব? মেরিলের বের করব। মেরিলের ইমিডিয়েট পরে কোন ভদ্রলোক আছে? কে আছে, কারণ 2 নম্বর পজিশনে। তাহলে এর অ্যাড র্যাঙ্কের ভ্যালু কত? 63। তার মানে যার বের করব তার ইমিডিয়েট পরে কে আছে? ইমিডিয়েট পরে 2 নম্বর পজিশনে আছে কেয়া। কেয়ার অ্যাড র্যাঙ্কের ভ্যালু কত? 63 ভাগ কার বের করব? মেরিলের বের করব। মেরিলের কোয়ালিটি স্কোর কত? 8 ভাগ হবে মেরিলের কোয়ালিটি স্কোর। এর সাথে গুগল বলেছে একটু থ্রেশহোল্ড ভ্যালু
0.01, এইটা যোগ করার পরে যেটা হবে সেটা হচ্ছে কত হবে ভাই? 63 ভাগ 8, 63/8 প্লাস 0.01, তাহলে গুগলে কাটবে $7.88 কাটবো। দিতে চেয়েছিল কত? $8, কাটলো কত? 7.8। এইভাবে আসলে কাজ করে। এখন ধরেন আমি বের করব, ধরো লাইফ বয়, ঠিক আছে। আমি এক দুইটা দেখাবো আর দেখাবো না, আপনারা হোমওয়ার্ক থাকবে। অ্যাকচুয়াল কস্ট অফ লাইফ, BUOY। আচ্ছা, তাহলে আমরা কার বের করব? লাইফ বয় বের করব। লাইফ বয়ের ইমিডিয়েট পরে কে আছে? লাইফ বয় 4 নম্বর পজিশন, তাহলে 5 নম্বর পজিশনে আছে। তার অ্যাড র্যাঙ্কের ভ্যালু কত? 30 ভাগ কার বের করব? লাইফ বয়ের বের করব। এর কোয়ালিটি স্কোর কত? 10/10 প্লাস, কেউ প্রশ্ন করা যাবে না যে ভাই এই 0.01টা কেন? গুগল থেকে এর কোনো ইনফরমেশন নাজিল হয়নি, গুগল এভাবে করছে তাই আমি করে দিচ্ছি। তবে আমার ধারণা, যেহেতু এখানে অনেক ছোট ছোট ক্যালকুলেশন হয়, এটা একটা থ্রেশহোল্ড ভ্যালু দিয়ে রাখছে। দ্যাটস ইট, এর বেশি আমি জানি না বস, ঠিক আছে? এটা আমার আন্দাজ তাও। তাহলে এটা কত হবে? 3.3, মানে 3.01 নাকি? 3.01, কথা বোঝা গেছে? আচ্ছা, এখন পয়েন্ট হলো, যে এরকম করতে করতে 5 নাম্বার পজিশনে যে আছে তার আসলে কত কাটবে? কারণ এরপরে তো আর কেউ নাই, আমি বের করবো কিভাবে? আমি 5 নাম্বার পজিশনটা বের করবো, তো ইমিডিয়েট পরে কে আছে? কেউ নাই। তাহলে কি হবে? ও যত টাকা দিতে চেয়েছে তত টাকাই কাটবে। তাহলে অ্যাকচুয়াল কস্ট অফ ডাব 3, অ্যাকচুয়াল কস্ট অফ ডাব 3। কথা বোঝা গেছে স্যার? এই হলো ঘটনা। এখন তার মানে কখনোই এই অ্যাড র্যাঙ্কের ভ্যালু কারোর কখনোই সমান হবে না, একটু আধটু এদিক সেদিক হবেই স্যার। কেন হবে? কারণ এই যে এই বিষয়গুলোর উপর ডিপেন্ড করতেছে, কারোর না কারো কোনো না কোনো জায়গায় কম পড়বে। ঠিক আছে স্যার? এই হলো মোটামুটি আমাদের এই অকশন প্রসেস কিভাবে কাজ করে বা গুগল টাকা পয়সা কাটে সেগুলো নিয়ে কথাবার্তা রাখবে। ঠিক আছে স্যার? আচ্ছা, এখন এখানে একটু খেলা আছে। কেন আসলে এটা আমরা শিখলাম? এটা আমাদের শেখার কারণ হলো, দেখেন আপনি একটা জিনিস চিন্তা করে, যে আপনি একটা জিনিস চিন্তা করে দেখেন যে লাইফ বয় কত দিতে চেয়েছিল ভাই? 4 দিতে চেয়েছিল, কাটলো কত? এত, তাই না? এই জিনিসটা মানে কোয়ালিটি স্কোর আপনি যত বাড়াবেন, কোনো একটা সংখ্যাকে, আপনি যত বড় সংখ্যা দিয়ে ভাগ দিবেন, সেইটার মান তত কম হয় না? কম হয় কিন্তু। তার মানে এককে যদি আপনি ধরেন, কোনো একটা সংখ্যাকে ধরেন, আপনি এককে যদি আমি 2 দিয়ে ভাগ দিই তাহলে কত হয়? 0.5। সেম ভাবে এককে যদি ওর থেকে বড় সংখ্যা দিয়ে ভাগ দিই, মানে 2 এর থেকে বড় সংখ্যা 3 দিয়ে, কত হয়? 0.33। এককে যদি আমরা, ধরো এককে যদি আমরা আরো বড় সংখ্যা দিয়ে ভাগ দিই, 4 দিয়ে ভাগ দিই, তাহলে কত হয়? আরো কমে যাবে। ঠিক না স্যার? তার মানে কোন একটা সংখ্যাকে যত বড় সংখ্যা দিয়ে ভাগ দেওয়া হয়, ওই ভাগফলের মান তত ছোট হতে থাকে। এই জন্য দেখেন আমরা কি করতেছি, অ্যাড র্যাঙ্কের ভ্যালুকে কোয়ালিটি স্কোর দিয়ে ভাগ দিচ্ছি। তো কোয়ালিটি স্কোরের ভ্যালু যার যত বেশি হবে, তাহলে ওই যেমন 30কে আমরা ভাগ দিলাম 10 দিয়ে, অ্যাড র্যাঙ্কের ভ্যালু তার কোয়ালিটি স্কোর দিয়ে ভাগ দিলাম, তাই না? এটা কার? লাইফ বয়। লাইফ বয়ের কোয়ালিটি স্কোর কত? 10। এর ইমিডিয়েট পরে কে ছিল? তাকে দিয়ে ভাগ দিছি, তাই না? 30, 5 নাম্বার। 30কে আমরা ভাগ দিছি, যদি এটা আমি 8 দিয়ে ভাগ দিতাম তাহলে এই মানটা কিন্তু বেড়ে যেত। ঠিক না স্যার? তার মানে এখান থেকে বোঝা যায় যে কোয়ালিটি স্কোর তুমি যত বাড়াতে পারবা, তোমার অ্যাড এর কস্ট তত কমতে থাকবে। কথা বোঝা গেছে স্যার? এন্ড কোয়ালিটি স্কোর কেমনে বাড়ায়? ঠিক আছে স্যার? এখান থেকে আমাদের লার্নিং এটা। ঠিক আছে স্যার? আচ্ছা, এখন একটু প্রশ্ন শুনি, দেখি কারো কোনো প্রশ্ন আছে কিনা। বলেন, কার কি প্রশ্ন আছে লিখে রাখছেন, বলেন এইটুকুর মধ্যে। শুনে নিই একটু, তারপর আমরা একটু পরে যাই। ভাই আমার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ, প্রশ্নটা ছিল না, রিচ বলে ফেলতে হবে, জি। হারাই যাবে, জি, বস, বলে ফেলতে ক্লিক প্রশ্ন হচ্ছে এটা, ওই ইমপ্রেশন আপনি বলার সময়। কয়বার হলো কেমনে বুঝবো এটা? কি? ক্লিক ইমপ্রেশন কয়বার করে হলো সেটা কিভাবে বুঝবো?
মানে একটা আপনি অ্যাডে গুগল কয় অ্যাডস ক্লিক প্ল্যাটফর্মের হইলেও মধ্যে মনে দেখতে করেন পারবো যে আপনার অ্যাড কয়টা ক্লিক পাইছে, কয়টা ইমপ্রেশন পাইছে, কয়টা সেল পাইছে, কত সিটে, সব দেখতে পারবো। পরে দেখবো স্যার। শামীম ভাই, আমার প্রশ্নটা আমি বলি। আমার প্রশ্ন হচ্ছে ওইখানে যে বলছিলেন যে অ্যাকাউন্ট কোয়ালিটির কথা, যে সবকিছু অ্যাকাউন্ট কোয়ালিটির উপরেও ডিপেন্ড করে যে কোথায় থাকবে, কেমনে থাকবে। সবকিছু তো না, ভাই এই যে অ্যাকাউন্ট সবকিছু কোয়ালিটির না কথা স্যার। বলা হচ্ছে, অ্যাকাউন্টটা মূলত কার? হ্যাঁ, এইটা এই যে অ্যাকাউন্টটা মূলত কার হবে? এই যে ফ্রিল্যান্সার থাকবে এনার হবে, নাকি যে অ্যাডভার্টাইজার ওনার? অ্যাডভার্টাইজার। গুগল অ্যাডস এর অ্যাকাউন্টের কোয়ালিটি, আপনার advertiser। ফাইবার আপওয়ার্কের অ্যাকাউন্টের কোয়ালিটি না। ঠিক আচ্ছা আছে আপনি স্যার, যে এতক্ষণ তো আমরা গুগল অ্যাডস এর কথা বলছি। সিপিসি যে ভ্যালুটার thank কথা you। বললেন, তো এই ভ্যালুটা আমি সাপোজ ধরেন আমি একটা ওয়েবসাইটে এখন একটা অ্যাড চালাবো, সো সিপিসি যে ভ্যালুটা যেটা বললেন, আমি আমার কম্পিটিটরের সিপিসি রেটটা কিভাবে জানতে পারবো? এটা কি আমার প্যানেলে থাকবে? না, কম্পিউটারের সিপিসি আপনি ওইভাবে পাবেন না, তবে বেশ কিছু টুলস আছে। আচ্ছা। যেমন ধরেন স্পাইফু নামে একটা টুল আছে, স্পাইফু। হুম, এখানে ধরেন আপনার কম্পিটিটরের নাম লিখে সার্চ দিবেন, ঠিক আছে? ধরেন আমি দিলাম, আমি নেমসিপ লিখি, হ্যাঁ, এখানে লেখো নেমসিপ, নেমসিপ.com, ঠিক আছে? এই হোস্টিংটার ধরেন এরই কম্পিউটার, হ্যাঁ, এটা পেইড ভার্সনও আছে। আপনি এখানে ধরেন ওভারঅল একটা মোটামুটি, এখানে আপনি কি পাবেন ভাই, এই টপ কিওয়ার্ড এইগুলো না, টপ কিওয়ার্ড এই যে কস্ট পার ক্লিক, এইরকম একটা ওভারঅল ধারণা, ঠিক আছে স্যার? তার মানে আপনার কম্পিটিটর যে, সে আপনি হচ্ছে স্পাইফু, ফলোনেট, সিমিলার ওয়েব, এই ধরনের কিছু টুলস আছে, এখানে সার্চ দিবেন, তাহলে আপনি একটা ওভারঅল একটা ধারণা পাবেন। এটা নাও হতে পারে কিন্তু, কারণ ওরা ওখান থেকে নিয়ে একটা টুল দেখাচ্ছে, তাই না? মানে এর আশেপাশে যাবে। আইডিয়া দিবেন, অ্যাপ্রক্স একটা আইডিয়া পাবো। থ্যাংক ইউ, আমি হ্যাঁ, বুঝতে পেরেছি। হ্যাঁ, হ্যাঁ। আরো অনেক ভাবে আইডিয়া পাবেন, সেটা আমরা পরবর্তীতে শিখবো, আর অনেক ভাবে আইডিয়া। বস, হুম। আচ্ছা বস, বস একটা আসসালামু প্রশ্ন আলাইকুম ছিল। বস। এই যে আপনার কম্পিটিটরের যে অ্যাড র্যাঙ্কের যে ভ্যালুটা, এইটা আসলে আমি কিভাবে পাবো? আমার এটা না আপনার হয় জানার দরকার কি ভাই? এই এটা যে বস, আপনার এই যে জানার আপনি দরকার আছে যে কি? আপনি যে যে করলেন যে হ্যাঁ, এই হ্যাঁ, যে হ্যাঁ, আমি হচ্ছে যে এটা আমি বোঝানোর ক্ষেত্রে আমি বুঝালাম আর কি, মানে ও আচ্ছা আচ্ছা। দিলাম আর কি, কিন্তু এইটা আপনার জানার কি কোনো দরকার আছে? না না, আমার তো সেটা আমি তো জানি ধরেন না, অনেকে কারণ আমাকে প্রশ্ন করে, খুব ভালো প্রশ্ন, ধরেন আমাকে প্রশ্ন করে, ভাই কম্পিউটারের কোয়ালিটি স্কোর কিভাবে সেটা আমি জানবো? ধরেন আপনি জানলেন কম্পিউটারের কোয়ালিটি স্কোর 10-এ 10 পাইছে, অথবা আপনি জানলেন কম্পিউটারের কোয়ালিটি স্কোর 10-এ 5 পাইছে। এইটা যাই নাও আপনার এই জিনিসগুলো করতে হবে, না যাই নাও আপনার এই জিনিসগুলো করতে হবে আপনার কোয়ালিটি স্কোর বাড়ানোর জন্য। তাহলে ওটা যাই নাও যা, না যাই নাও দাও, কথা ঠিক কিনা? জি বস, জি জি। মানে আমল যদি ভালো থাকে, আপনি কিন্তু জানেন কবরে আপনাকে 3টা প্রশ্ন করা হবে, এটা জানেন, কিন্তু আমল খারাপ থাকলে কি আনসার দিতে পারবেন? পারবেন না। তার মানে হলো ওটা যাই নাও কোনো লাভ নেই, না যাই নাও কোনো লাভ নেই, যতক্ষণ না তোমার এই আমলগুলো ঠিক হচ্ছে। কথা বোঝা গেছে? জি বস, থ্যাংক ইউ থ্যাংক ইউ। আসসালামু এক্ষেত্রে আলাইকুম নিজের ভাইয়া। কোয়ালিটি বস স্কোরটা কেমন একটা বুঝে? কোশ্চেন ছিল বস। নিজের কোয়ালিটি স্কোর দেখা যাবে, সেটা আমরা শিখবো পরবর্তীতে, দেখবো স্যার কিভাবে নিজের কোয়ালিটি স্কোর। আসসালামু আলাইকুম ভাইয়া। হুম। অ্যাড কপি লিখ ভাইয়া, অ্যাড কপি লিখতে তো কিওয়ার্ড লাগে। তো এই কিওয়ার্ডের রিলেভেন্সি যখন আমি অ্যাড কপিতে মানে বসাবো কিওয়ার্ডটা, তো আমার তো কম্পিটিটরের যদি কিওয়ার্ডটা আগে থেকে জানতাম, বা হচ্ছে যে এটা ফাইন্ড আউট করার কোনো ওয়ে আছে কিনা। আছে, অনেক হয়ে আছে। আপনি একটা সিম্পল জিনিস দেখেন, বা এটা কিন্তু একটু মাথা খাটালেই হয়, এই জন্য অ্যানালিটিক্যাল সেন্স দরকার। ধরেন এই ওয়েব হোস্টিং এর কম্পিটিটর কে, টপ 10, এসএসডি নোড, কন্টাবো, হোস্টিংগার, এই 5জন কি একে অপরের কম্পিটিটর না? এবং জি। এই কিওয়ার্ডটার জন্য এই 5জনকেই দেখাচ্ছে, তার মানে এই কিওয়ার্ড 5জনই ব্যবহার করছে। তাহলে আপনার কম্পিউটারের কি কিওয়ার্ড ব্যবহার করছে আপনি বুঝে ফেলছেন না? কিন্তু হ্যাঁ। সবগুলো জানতে পারবেন না, তবে হ্যাঁ, এখান থেকেও আপনি পাবেন, দেখেন ওর টপ কিওয়ার্ড এগুলো, ঠিক আছে স্যার? টপ কিওয়ার্ড এগুলো এভাবে জানতে পারবেন, আরো আমার অনেক ভাবে জানা যাবে, সেটা আমরা আমরা পরবর্তী। মানে মানে কিওয়ার্ডটা যদি মানে ধরেন যে আমি সার্চ দিলাম, মানে অনেক মানে কম্পিটিশন বেশি, বা এটা সিপিসিটা বেশি দেখাচ্ছে, এক্ষেত্রে মানে চয়েসটা কিভাবে করব? মানে ক্লায়েন্ট যদি সিপিসি মানে চয়েস কেন করবেন?
কেন চয়েসটা করবেন বলেন একটু, আনসার দিচ্ছি মা- তারপরে। মানে কিওয়ার্ডটা সাপোজ হচ্ছে যে আপনার মানে সিপিসিটা বেশি, হ্যাঁ। হুম এখন মানে ক্লায়েন্ট চাচ্ছে যে ওই কিওয়ার্ড দিয়ে র্যাঙ্ক করতে, তো আমি তো তাকে বলতে পারি যে এই কিওয়ার্ড দিয়ে র্যাঙ্ক করলে আমি অ্যাড কপি প্লাস ল্যান্ডিং পেজটা শুধু ডেভেলপ করে আপনাকে দিতে পারি। হুম। কিন্তু এছাড়া মানে তো ওয়ে নাই। মানে আমি তাকে কিভাবে বুঝাবো যে এই কিওয়ার্ডটা চয়েস করাটা মানে এই কারণে মানে ইয়া হচ্ছে না। ওই যে আমরা যখন এই প্রশ্নটা আপনি খাতায় লিখে রাখেন, আমরা যখন কিওয়ার্ড রিসার্চ শিখবো তখন এই প্রশ্নের জবাব আপনি অটো পেয়ে যাবেন। ঠিক আছে স্যার? ওকে, ওকে, থ্যাংক ইউ। ভাইয়া গত ক্লাসের আমার একটা কোশ্চেন আছে। হুম। বস আমার কোয়ালিটি স্কোর নিয়ে একটা কোশ্চেন আপনি ই আছে। কমার্স একটা প্রোডাক্ট একটু ওপেন করেন আপনার এই টেকরক থেকে। কি ওপেন করবো? ওই যে আপনার একটা টেকরক ওয়েবসাইট থেকে একটা ই কমার্স একটা প্রোডাক্ট একটু ওপেন করেন। আমরা দারাজ থেকে করবো। আচ্ছা ভাইয়া। এটা করলাম নাকি? আই কেয়ার করলাম স্যার। তারপরে মানে একটু কি রে ভাই, এর আই কেয়ার দিলাম, কি আসলো? আচ্ছা ঠিক আছে, এটা করলাম। হ্যাঁ ভাই, এখানে যেমন ধরেন আমরা যখন হচ্ছে একটা সার্ভিস রিলেটেড বা হচ্ছে আপনি যখন এই যে আপনার ওয়েব হোস্টিং যে মানে কিওয়ার্ডটা দিয়ে যখন হচ্ছে মানে ওয়েবসাইট গুলো দিয়ে যখন হচ্ছে এক্সাম্পল দিলেন, ওখানে হচ্ছে উপরে মানে জায়গা ছিল, এখানে হচ্ছে আপনার মানে যে কিওয়ার্ডটা রাখার জন্য মানে আমি কি ভ্যালু প্রোভাইড করতেছি কাস্টমারকে ওগুলো মানে ডিটেলসে লেখা ছিল। তো একটা ই কমার্সের ক্ষেত্রে তো হচ্ছে মানে আমাদের এখানে একটা ইমেজ থাকে, পাশে হচ্ছে একটা হেডলাইন থাকে। তো সেক্ষেত্রে আমরা না হয় হেডলাইনের মধ্যে হচ্ছে আমরা কিওয়ার্ডটা মানে রেখে দিলাম। তো সেক্ষেত্রে আমরা কি ভ্যালুটা প্রোভাইড করতেছি ক্লায়েন্টকে, এটা কি হচ্ছে আমি শর্ট ডেসক্রিপশনের মধ্যে মানে প্রোডাক্টের নিচে নিচে লিখবেন, অসুবিধা কি আছে? না হচ্ছে লং ডেসক্রিপশনের মধ্যে লিখে দিব লং ডিটেলসে? ডিসক্রিপশনে লিখলেন, শর্ট ডিসক্রিপশন লিখলেন। একটা ই কমার্সের জন্য কি কি করবেন দেখেন এখানে আছে। আচ্ছা একটু বলে দিই, ভালো কথা। এটা হলো এই যে স্ট্যান্ডার্ড একটা ল্যান্ডিং পেজে কি কি থাকে দেখেন। প্রথমে একটা অ্যাটেনশন গ্র্যাবিং হেডলাইন লিখতে হবে, হ্যাঁ ওইটা ক্লিয়ার ডিসক্রিপশন লিখতে হবে, হাই কোয়ালিটি ইমেজ ইউজ করতে হবে, প্রাইস দেন, হোয়াইট স্পেস ইউজ করেন, সোশ্যাল প্রুফ দেন, এই যে অফার লাইক মানি ব্যাক গ্যারান্টি দেন, এই লাইফ সেট দেন, সিটিএ দেন, কালার সাইকোলজি ব্যবহার করেন, সুন্দর করে লেখা আছে। স্যার এবার হোয়াইট আপনি স্পেসটা দেখেন, হোয়াইট স্পেস মানে হলো একটা সেকশনের পরে আর একটা সেকশনের মাঝে একটা গ্যাপ দেওয়া, যেমন এই সেকশনের মাঝে এই সেকশনের গ্যাপ এতটুকু, যাতে আপনার দেখতে আরাম লাগে চোখে, এই আর কি। হযবরল না হয়ে যায়। এখানে একটা স্পেস দিয়ে আবার এখান থেকে শুরু, এখানে একটা স্পেস দিয়ে এখান থেকে শুরু, এই এতটুকু ছাড়ছে, এখানে একটা স্পেস দিয়ে এখান থেকে শুরু। ঠিক আছে স্যার? এটা হচ্ছে right। আর কোনো কথা আছে? আমার একটা কোয়েশ্চেন, সেটা হচ্ছে গিয়ে আপনি যে বললেন ওই যে ওভারঅল অ্যাকাউন্ট কোয়ালিটি, ওইখানে হচ্ছে গিয়ে আমাদের যদি টাকা ঠিকভাবে না দেয় তাহলে হচ্ছে গিয়ে কোয়ালিটি কমে। তো আমি এরকম একটা অ্যাড চালাইছিলাম ফেসবুক থেকে, তখন হচ্ছে গিয়ে আমার ব্যালেন্সটা শেষ হয়ে গেছিল। তো তারপর হচ্ছে গিয়ে ব্যালেন্স শেষ হওয়ার পরে আমার হচ্ছে অ্যাকাউন্ট রেস্ট্রিক্ট করে দিছে। তারপর হচ্ছে গিয়ে আমি আবার ব্যালেন্স হচ্ছে গিয়ে ঠিক করে ওইখানে আবার পেমেন্ট করে দিছি। তো এইরকম ক্ষেত্রে কি আমার কোয়ালিটি স্কোর কমবে? আপনার অ্যাকাউন্ট কোয়ালিটি খারাপ, আপনার অ্যাকাউন্টের কোয়ালিটি খারাপ হলো, আচ্ছা, বুঝতে পারছি। বস গুগলের গুগল ক্ষেত্রে এর কোয়ালিটি স্কোর, বস কোয়ালিটি স্কোরে আপনি বললেন যে সিটিআর একটা ফ্যাক্টর কোয়ালিটি স্কোর ডিটারমিনেট, তো এই সিটিআরটা কি এক্সপেক্টেড সিটিআর নাকি রিয়াল সিটিআর? ওভারঅল সিটিআর। কারণ অ্যাড যখন ফার্স্ট টাইম রান করতেছি প্রথমবার ক্যাম্পেইন কোনো অ্যাড অ্যাকাউন্ট থেকে, তখন তো কোনো ক্লিকই হয়নি, কারণ ফার্স্ট টাইম সে অপশনে এই জন্য যাচ্ছে। তো আপনি পাবেন না, এই জন্য তো আপনি আমি পাবেন না। আমি বলতেছিলাম যে ফার্স্ট টাইম যেহেতু অপশনে যাচ্ছে, তার মানে ওটা তো এক্সপেক্টেড সিটিআরই হওয়ার কথা। হুম, আচ্ছা তাহলে তাই। জি জি তাই। আচ্ছা, থ্যাংক ইউ বস। এই অ্যাড এখন কোয়ালিটিটা কি এক্সপেক্টেড, এই যে আরেকটা কথা আছে কিন্তু তাহলে স্যার, তাহলে জি, ওভারঅল হিস্টোরিক্যাল পারফরমেন্সের কিন্তু আরেকটা সিটিআর আছে স্যার, আচ্ছা। ওই সিটিআর এ তখন আবার মার। ও, এক্সপেক্টেড সিটিআর সেম কিওয়ার্ড দিয়ে করলে সবারই ধরেন একটু কাছাকাছি হবে, কারণ আপনি সেম জি জি, কিওয়ার্ড দিয়ে সেম লোকেশনে ইয়া করে, এটা ধরেন ইয়া হলো, ওই জায়গায় কিন্তু আবার মার খাবে যখন হিস্টোরিক্যাল পারফরমেন্স জানেন, কস্ট জি পার কনভার্সন কেমন, তারপরে কি যেন কনভার্সন রেট কেমন, সিটিআর কেমন, তখন আবার ওখানে মার খাবে। ঠিক আছে স্যার? জি বস। স্যার আপনি বলছিলেন যে যে অ্যাড গুলো শো করে প্রথম টপ 5টা মনে করেন আপনার কোম্পানির অ্যাড সামনে শো করে,
তারপরে বাকি মনে করেন না যে কোম্পানিগুলো শো করার কথা সেগুলো অন্য কিওয়ার্ডের এগেনস্টে শো করার কথা নেই। করতে কিন্তু পারে। মনে করেন কিন্তু আমি হ্যাঁ মনে করেন যে এই কিওয়ার্ডের এগেনস্টে মনে করেন ভাই আমার সবগুলো হেডিং করছে লাইন তারপরে করতে আপনার হবে ডেসক্রিপশন সব জায়গাতে আমি এই কিওয়ার্ডটা ফোকাস করে আমি আমার জলদি কিনে লিয়েছি এটা সাজাইছি, তাহলে কি আমার অন্য কিওয়ার্ডের এগেনস্টে এটা ইয়ে কিনে করবে, ফেললা শো অন্য করবে? কিওয়ার্ডের লিস্টে নাও দেখাতে পারে। আপনি যেখানে যে অকশন প্রসেসে যেখানে জিতবেন সেখানে দেখাবে। হ্যাঁ, এখন তো কথা আমি আমি যেটা বলতে চাইতেছি, মনে করেন এখানে তো আমি যেই কিওয়ার্ডটা ফোকাস করে আমি আমার ডেসক্রিপশন হেডিং সব জায়গাতে যে কিওয়ার্ডটা ফোকাস করে আমি সাজাইছি, কিন্তু এখানে আমার র্যাঙ্কিং মনে করেন না 10 নম্বরে চলে যাওয়ার কারণে একশো এখানে দিন আর শো বেশি করে না। শেষ হলে আপনি বলছেন যে তখন অন্য কিনে রেখে দিবা কিওয়ার্ডের এগেনস্ট ওটা শো করবে, বুঝছো কিন্তু আমি মানে তো বেশি যখন শুরু হবে এই তখন আমি আর একটা বুঝতে দিবে পারতেছি না বুঝতে কি পারছো কথা বলতেছে আপনি তাহলে হবে কি তুমি ওই যে কস্টিং মিনিমাইজ করতে পারবা বুঝতে পারছো আমার কথাটা যা ইলেভেন হেরাবেল নাইন হতে এইট হেরাবেল সেভেন হতে ফোর কথা বলতেছে। এই যে 119874 এই লোক কথা বলতেছে না? জি জি জি। বস। আচ্ছা, রিমুভ। ঠিক আছে, হ্যাঁ আবার প্রশ্নটা করেন তো বস। আমি যেটা বলতে চাচ্ছিলাম, মনে করেন আমি এই কিওয়ার্ডটা ফোকাস করে আমি এটা রান করছি, এখন করলেন, এখানে মনে করেন না সিরিয়ালে আমি 10 নম্বরে চলে গেছি, এখানে মনে করেন না গেলেন। 5টা কি 6টা টপ 6টার সামনে শো করতেছে, তাই আমি 10 নম্বরে চলে যাওয়ার কারণে এখানে আমারটা শো করতেছে না। হুম কিন্তু আমি আমার হেডিং এ তারপরে ডেসক্রিপশনে সব জায়গাতে এই কিওয়ার্ডটা ফোকাস করে কিন্তু আমি একটা রান করছি। হুম আমি হয়তোবা রিলেভেন্ট কিওয়ার্ড হিসেবে অন্যান্য কিওয়ার্ড গুলো এখানে সাজাইছি, এখন রিলেভেন্ট কিওয়ার্ডের এগেনস্টে আমার একটা কি সামনে শো করবে কিনা? মানে রেলিভেন্ট কিওয়ার্ড আবার এখন আসতেছে কিনা? এখানে আপনি সিঙ্গেল কিওয়ার্ড নিয়ে চিন্তা করেন, রেলিভেন্ট কিওয়ার্ড নিয়ে আবার চিন্তা করতেছেন কেন? মানে আপনি আপনি বললেন না যে এই কিওয়ার্ডে যদি র্যাঙ্ক না করে আপনি এর সাথে যে আরো অন্যান্য আবার ওই 40টা ওই কিওয়ার্ডের জন্য ইয়া হবে, ওই কিওয়ার্ডের জন্য এরকম অপশন হবে, তাহলে ওই সেখানে যদি আপনি কিওয়ার্ডটা, যেতেন তাহলে হবে। স্যার আমি তো যেটা বলতে চাইছি এটা তো হেডিং এ মনে করেন আমি তো একটা কিওয়ার্ডকে টার্গেট করে আমি হেডিংটা ডিসক্রিপশনটা ভাই আপনি সাজাইতে পারি। যখন কিওয়ার্ড রিসার্চ করেন 10টা 20টা দেখবেন ওই কাছাকাছি থাকে রে ভাই। ওই ওয়েব হোস্টিং সার্ভিস, ওয়েব হোস্টিং প্রাইস, রেপোর্টেবল ওয়েব হোস্টিং সার্ভিস, এরকমই থাকে স্যার, স্যার বুঝতে পারছি। কাছাকাছি থাকে স্যার। ওকে স্যার, থ্যাংক ইউ স্যার, আসসালাম। বস স্যার ঠিক এটা আছে, কি আমি শুধু আরো প্রশ্ন সার্চ? নিচ্ছি। স্যার আমি বস লাস্ট একটা কোশ্চেন। আমার এর পজিশনটা কত নম্বরে আছে জানতে পারবো কি? আপনার এডের পজিশন, হ্যাঁ জি স্যার। বুঝতে পারবেন। আপনি ওভারঅল এভাবে বুঝতে পারবেন না। এক নাম্বার হচ্ছে আপনাকে সার্চ দিয়ে বুঝতে হবে। আর গুগল আর্টস প্ল্যাটফর্মের মধ্যে ইনসাইট একটা আছে যে আপনি 100 বারে কতবার অ্যাবসলিউট টপ পেজে ছিলেন, কতবার টপ পেজে ছিলেন, এরকম বোঝা যাবে। অথবা আপনাকে সার্চ দিয়ে দেখতে হবে যে আপনি আসলে বস কত। এই র্যাঙ্ক পজিশনটা কি ইউটিউব অ্যাডের ক্ষেত্রে সেম হবে, সেম কাজ করবে? ইউটিউবের এর ক্ষেত্রে তো এরকম পজিশনে হয় না। ইউটিউবের তো আপনার দেখায় হচ্ছে ইসের ক্ষেত্রে, ইউটিউবের এর তো আপনি ইসের উপর দেখায় আর কি। মানে ভিডিওর উপর দেখে ইউটিউবের এর তো আর 10-12টা একসাথে দেখায় না, দেখায় যে কোনো একজনেরটা দেখে নাকি। ওকে, এটা শুধু সার্চ অ্যাড আর ডিসপ্লে অ্যাডের ক্ষেত্রে? থার্ড সাইডের ক্ষেত্রে অনলি, নট ডিসপ্লে। আচ্ছা আচ্ছা। ভাই ঠিক আমি আছে, একটা আর প্রশ্ন প্রশ্ন করি। নেই। আচ্ছা, আর প্রশ্ন নেই না, নিব না। আর প্রশ্ন, ঠিক আছে। আচ্ছা, এখন দেখি আমরা কোন পর্যন্ত পড়ালেখা করলাম। ঠিক আছে, আমরা এখন একটু দেখি কোন পর্যন্ত পড়ালেখা করলাম। মোটামুটি এই সমস্ত জিনিসপত্র আমরা পড়ে ফেললাম, তাই তো? ঠিক আছে, এখন দিন শেষে আপনার কাজ হলো, একজন গুগল অ্যাডস এক্সপার্টের আসলে কাজ কি? একজন গুগল অ্যাডস এক্সপার্টের কাজ হচ্ছে দুটো: স্ট্র্যাটেজি ডেভেলপ করা, দুই হচ্ছে ক্যাম্পেইন ম্যানেজমেন্ট করা। ক্যাম্পেইন ম্যানেজমেন্টের মধ্যে কি আছে? ক্যাম্পেইন ক্রিয়েশন আছে, প্লাস অপটিমাইজেশন আছে, প্লাস সামটাইমস অডিট আছে। এই হচ্ছে আপনার কাজ। একজন গুগল অ্যাডস এক্সপার্টের কাজ হচ্ছে এই। ঠিক আছে স্যার? একজন আবার এখানে লেখালেখি হচ্ছে, বের করে দিচ্ছে। আমি বলেছিলাম যে যখন ক্লাস করবেন
তখন হচ্ছে যে একটু ল্যাপটপ নিয়ে বসে, মোবাইল নিয়ে বসে ইয়ে করে। যাই হোক আর কি, এই হচ্ছে একজন গুগল অ্যাডস এক্সপার্টের কাজ। এর বাইরে কোনো কাজ নেই। তাহলে কি করা? স্ট্র্যাটেজি ডেভেলপমেন্ট করা, ক্যাম্পেইন ম্যানেজমেন্ট। স্ট্র্যাটেজি ডেভেলপমেন্টের মধ্যে কি হতে পারে? ধরো তুমি কোন কোন অ্যাড রান করবে, হোয়াট টাইপ অফ অ্যাড ইউ উইল রান, এটা হতে পারে। কম্পিটিটর অ্যানালাইসিস, কম্পিটিটর অ্যানালাইসিস এটা হতে পারে। অ্যাজ ওয়েল অ্যাজ ধরো, তারপরে হচ্ছে ধরো কম্পিউটার অ্যানালাইসিস, তারপরে ধরো যে তোমার কিওয়ার্ড রিসার্চটাও ধরো এর ভিতরে। কিওয়ার্ড রিসার্চ এগুলো হচ্ছে স্ট্র্যাটেজি ডেভেলপমেন্টের মধ্যে, যে কিওয়ার্ড রিসার্চ করে আসলে আপনার কোন ধরনের অ্যাড কপি লেখা উচিত। হ্যাঁ, তারপরে ধরো তোমার অ্যাড কপি রাইটিং, ঠিক আছে। তারপরে তোমার এই কনভার্সন ট্র্যাকিং ম্যাকিং সেট আপ, ধরো কনভার্সন ট্র্যাকিং সেট আপ। হ্যাঁ, এই সমস্ত জিনিসপত্র আমরা ইয়ে করতে পারি। মানে যখন আমরা স্ট্র্যাটেজি ডেভেলপ করি, তখন ধরো আমরা কোন ধরনের অ্যাড রান করবো, তার প্রথমে কম্পিউটার একটু অ্যানালাইসিস করে নেওয়া, কিওয়ার্ড গুলো রিসার্চ করে নিয়ে অ্যাড কপি গুলো লিখে ফেলা ওই অনুযায়ী। তারপরে হচ্ছে যে অ্যাড গুলোকে আমরা সার্চ অ্যাড যাব না, ডিসপ্লে অ্যাড যাব না, রিমার্কেটিং করব। এই সমস্ত জিনিসপত্র গুলোকে আমরা বলি হচ্ছে স্ট্র্যাটেজি ডেভেলপ। এবার আমার স্ট্র্যাটেজি রেডি হয়ে গেল, দেন হচ্ছে আমি ক্যাম্পেইন ম্যানেজমেন্ট করতে যাবো, ক্রিয়েশন, অপটিমাইজেশন। ঠিক আছে স্যার? এবার তাহলে এইগুলো আমরা করব কোথায়? এই জিনিসগুলো আমরা করব কোথায়? এই জিনিসগুলো আমরা করব একটা গুগল অ্যাডস অ্যাকাউন্টের মধ্যে। তাহলে আমরা এবার একটু শেখার চেষ্টা করি কিভাবে একটা গুগল অ্যাডস এর অ্যাকাউন্ট ক্রিয়েট করে। ঠিক আছে স্যার? আচ্ছা, প্রথমে আমরা সার্চ দিব, গুগল অ্যাডস লিখে একটা সার্চ দিয়ে দেব। সার্চ দেওয়ার পরে এই যে আমরা স্পন্সার্ড পাইলাম, অথবা এর পরে যে কোনো একটা পাইলে ধরেন মানেন একটা ক্লিক। গুগল গুগল দিয়ে হাজার হাজার মানুষ অ্যাড রান করে তাদের বিজনেস গ্রোথের জন্য। গুগল নিজেও নিজের বিজনেস গ্রোথের জন্য অ্যাড রান করে। এই যে স্পন্সর লেখা আছে না, কেন? এটা প্রশ্ন নেক্সট ক্লাস আমাকে বলবে। ঠিক আছে, আমরা গুগল অ্যাডস অ্যাকাউন্ট ক্রিয়েট করতে যাব। তাহলে আমরা অথবা ads.google.com এ গেলেই হবে। ঠিক আছে স্যার? এই আরেকটু ক্লাস নিয়ে শেষ করে দেবো, চিন্তার কোনো কারণ নাই। এই অ্যাকাউন্টটা ক্রিয়েট করে আমরা ছেড়ে দেবো আজকে। ঠিক আছে স্যার? বেশি হয়ে গেলে তিতা হয়ে যাবে। স্টার্ট। আচ্ছা, আমরা ধরো আমরা এই অ্যাকাউন্টেই করি, কোনো সমস্যা। স্টার্ট নাও। আমরা ধরেন সাধারণত যে কোনো একটা জিমেলে লগ ইন করবেন। একটা জিমেল অ্যাকাউন্ট থাকলে আপনার গুগল অ্যাডস অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়েছে, মানে গুগলে যে কোনো সার্ভিস ব্যবহার করতে আপনার একটা জিমেল অ্যাকাউন্ট, আর কিছু। ঠিক আছে স্যার? এই অ্যাকাউন্টে আমার অনেকগুলো অ্যাকাউন্ট আছে, যে কারণে এরকম দেখাচ্ছে। আমরা নিউ অ্যাকাউন্ট ক্রিয়েশনে যাব, ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট। ঠিক আছে স্যার? আচ্ছা, যখন এখানে যাব তখন আমাদের এই ভদ্রলোক আমাদের বলতেছে, ভাই ক্যাম্পেইন ক্রিয়েট করো ফার্স্ট। এটা জ্বালা। এটা ম্যাক্সিমামের ক্ষেত্রে এই প্রবলেমটা হবে। ম্যাক্সিমামের ক্ষেত্রে এই প্রবলেমটা হবে, কারণ গুগল অ্যাডস বাংলাদেশ থেকে এমন পরিমাণ স্প্যামিং হয়, এই বিভিন্ন থ্রেশহোল্ড অ্যাকাউন্ট ফ্যাকাউন্ট অমুক তমক। দ্যাটস ওয়াই ফেসবুকের মতো গুগলও খুব রেস্ট্রিক্ট করে দিয়েছে, বিলিং মেথড ছাড়া গুগল অ্যাডস অ্যাকাউন্ট ক্রিয়েট করতে দেয় না আর কি। ঠিক আছে স্যার? তো যখনই আমরা ক্রিয়েট করতে যাচ্ছি, এই ভদ্রলোক প্রথমে আমাদের বলছে একটা ক্যাম্পেইন ক্রিয়েট করো। হ্যাঁ, এখানে আগে একটা নোটিফিকেশন থাকতো যে ক্রিয়েট অ্যাকাউন্ট উইদাউট ক্যাম্পেইন, কিন্তু এটা আমাদের দিচ্ছে। আচ্ছা, আমরা একটু যাই দেখি। আচ্ছা, গেলাম। তো মোটামুটি ধরো এখানে ঠিক আছে, একটা ব্র্যান্ড নেম দিয়ে দেন, কোন ওয়েবসাইটটাও দিয়ে দেন। তো নেক্সটে যান, দেখি আন্দাজে চলে যাবে না, কোনো লিঙ্ক ফিং অ্যাকাউন্ট করবো না। এটা আমরা ধরো একটু নেক্সটে চলে যাই। এখান থেকে ধরো এই গুগল অ্যাডসে দিয়ে ফটোর অমুক তমুক লিঙ্ক, এটা আমরা স্কিপ করি প্রথম অবস্থায়। এরপরে আমাদের বলতেছে, এই দেখেন এখানে একটা কথা লেখা আসছে, সবার আসতেও পারে নাও পারে।
সেট আপ অ্যাকাউন্টস অনলি। এটা কিন্তু অনেকের আসতেও পারে, নাও পারে, এটা কিন্তু মাথায় রেখে, ঠিক আছে স্যার? যদি না আসে তাহলে আমরা কিভাবে করতে পারি সেটা আমরা আসতেছি আর কি। সেট আপ অ্যাকাউন্ট অনলি, এটাতে আমরা ক্লিক করি। আমরা ক্যাম্পেইন এখনই ক্রিয়েট করবো, আমরা একটা গুগল অ্যাডস এর অ্যাকাউন্ট ক্রিয়েট করবো দেনই। আচ্ছা, এখানে একটা সুন্দর জিনিস আসছে, এটা আমাদের খুব খেয়াল করে দেখতে হবে এবং বুঝতে হবে এই জায়গাটা। সেটা হলো, এখানে লেখা আছে বিলিং কান্ট্রি। তার মানে হচ্ছে বিলিং কান্ট্রি, টাইম জোন এবং হচ্ছে কারেন্সি। তার মানে আমরা এই যে গুগল অ্যাডস অ্যাকাউন্টটা ক্রিয়েট করতেছি, এই গুগল অ্যাডস অ্যাকাউন্ট থেকে আমরা অ্যাড রান করব, তাহলে গুগলকে আমার টাকা দিতে হবে না। এখন গুগল অ্যাডসকে টাকা দিব কোন দেশের পেমেন্ট মেথড ইউজ করে আমরা এই গুগলকে টাকা দিব। পেমেন্ট মেথড বলতে সেটা ক্রেডিট কার্ড হতে পারে, ডেবিট কার্ড হতে পারে, পেপাল হতে পারে, ইন্ডিয়াতে আরো বিভিন্ন ব্যাংক অ্যাকাউন্ট ট্রান্সফার অমক তমক দেয় আর কি। এখানে আমাদের সম্ভবত 4 থেকে 5 জন আছে ইন্ডিয়া থেকে আর কি। হ্যাঁ, আচ্ছা, পরে শুনবো না আর কি আমরা ওদের কাছ থেকে। যাই হোক, ইন্ডিয়াতে সম্ভবত এরকম দেয়, অথবা আমরাও দেখতে পারি। তার মানে আমরা যে দেশের পেমেন্ট মেথড মানে যে দেশের ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড বা পেপাল ইউজ করব, সেইটা হবে আমাদের বিলিং কান্ট্রি। এখন ধরেন আমি বাংলাদেশের ক্রেডিট কার্ড ব্যবহার করব, মানে বাংলাদেশের পেমেন্ট মেথড ইউজ করব। তার মানে কি, বাংলাদেশের কোনো ব্যাংক থেকে ইস্যুকৃত ক্রেডিট কার্ড বা ডেবিট কার্ড যখন আমরা ব্যবহার করব, তখন আমরা দেব বিলিং কান্ট্রি হিসেবে বাংলাদেশ। যদি আমি ইউএস এর একটা কার্ড ব্যবহার করি, তাহলে ইউএস এর ব্যাংক থেকে ইস্যুকৃত এই ডেবিট কার্ড বা ক্রেডিট কার্ড, তাহলে তখন আমরা বিলিং কান্ট্রি কি দিব? ধরেন আপনি বাংলাদেশ থেকে অ্যাড রান করবেন, আপনি অ্যাকাউন্টটা ক্রিয়েট করতেছেন, কিন্তু আপনার একটা ভাই থাকে অস্ট্রেলিয়াতে, তাহলে অস্ট্রেলিয়ার কোনো একটা ব্যাংক থেকে ব্যাংকের কার্ড সে দিবে, তখন আমাদের বিলিং কান্ট্রি কি হবে? ইয়া হবে, ঠিক আছে? আচ্ছা, টাইম জোনটা সাধারণত আমরা ব্যবহার করি যে দেশে অ্যাড রান করব সেই দেশের টাইম জোন। ধরেন আপনি বাংলাদেশ থেকে অ্যাড রান করবেন কোথায়? ইউএসএ তে অ্যাড রান, কিন্তু কোন দেশ থেকে বসে? বাংলাদেশ থেকে। তাহলে আপনার এখানে ব্যবহার করা উচিত ইউএসএ টাইম জোন, ঠিক আছে স্যার? আচ্ছা, কারেন্সি আপনার অনেক আছে, হ্যাঁ, সব দেশের কারেন্সি আছে এখানে। এখন আপনি কোন দেশের কারেন্সি ব্যবহার করবেন আপনার অ্যাকাউন্টে? তো আমরা যখন ক্লায়েন্টের কাজ করি, অস্ট্রেলিয়ার লোক অস্ট্রেলিয়ার কারেন্সি ব্যবহার করে, কানাডার লোক কারেন্সি, ইউএস এর লোক, ইউরোপের লোক জিবিপি টিবিপি অমুক তমুক কারেন্সি ব্যবহার করে, যেটা ব্যবহার করে সেটা দিবেন, ঠিক আছে? আর বাংলাদেশের ক্ষেত্রে আমরা সাধারণত ইউএস ডলারই ব্যবহার করি। তাছাড়া হচ্ছে আমরা যখন হিসাব কিতাবের ক্ষেত্রে ইউএস ডলার অনুযায়ী করি, বাট এটা কোনো ব্যাপার না আর কি, যে কোনো দেশের ইয়া দিতে পারে না, ঠিক আছে স্যার? টাইম জোন এবং কারেন্সি যখন কোনো একটা অ্যাকাউন্টে সেট করে ফেলবেন ক্রিয়েট করার সময়, ওইটা পরবর্তীতে আপনি আর চেঞ্জ করতে পারবেন না, এটা গুগলের রুলস, ঠিক আছে স্যার? তার মানে আপনি যে দেশে অ্যাড রান করবেন সে দেশের টাইম জোন ব্যবহার করা ভালো, যে দেশের ব্যাংক, যে দেশের কার্ড টার্ড ব্যবহার করবেন বা যে দেশে অ্যাড ট্যাড রান করবেন সেই দেশের কারেন্সি ব্যবহার করাই ভালো, ঠিক আছে? এখন ধরেন বলতে পারেন যে ভাই আমি বাংলাদেশের ক্রেডিট কার্ড ব্যবহার করবো, তাহলে কি আমি অস্ট্রেলিয়ান কারেন্সি ব্যবহার করতে পারবো? হ্যাঁ পারবেন। ধরেন আপনি অস্ট্রেলিয়াতে অ্যাড রান করবেন, তাহলে অস্ট্রেলিয়ার কারেন্সিতে অস্ট্রেলিয়াতে একটা অ্যাড চালাতে, এবং অস্ট্রেলিয়াতে যেহেতু আপনার বিজনেস, তাহলে আপনি একটা প্রোডাক্ট বিক্রি করেন অস্ট্রেলিয়ান কারেন্সিতে, তা আপনি একটা অর্ডার আনতে খরচ হয়েছে $5, প্রোডাক্টটা বিক্রি করছেন আপনি $100, ঠিক আছে স্যার? তার মানে হচ্ছে প্রোডাক্টের কস্ট পড়তে গেলে আমি আরো বিস্তারিত আলোচনা করবো। তার মানে কি, মূলত আপনার এই প্রোডাক্টের দাম পড়ে গেলে কিন্তু $105, সেখান থেকে আপনি কত টাকা প্রফিট করলেন, এই ধরনের হিসাব করতে সুবিধা হয়। কিন্তু ধরেন আপনার ওয়েবসাইটে প্রোডাক্ট আছে অস্ট্রেলিয়ান কারেন্সিতে, আপনি এখানে অ্যাড চালাচ্ছেন হচ্ছে ধরেন বিডিটিতে, তখন আবার কনভার্ট করে নিয়ে আপনাকে হিসাব করতে হবে যে কিরে ভাই, অস্ট্রেলিয়াতে আমি $100 একটা প্রোডাক্ট বিক্রি করতে আমার কত টাকা লাগলো একটা সেল আনতে, একটা অর্ডার আনতে আমার কস্ট পার কনভার্সন কত, তখন সেটা টাকায় হবে। টাকাতে সেটা আবার অস্ট্রেলিয়াতে বিজনেস করতেছে, তার মানে আমার সেই টাকাতে আবার অস্ট্রেলিয়ার কারেন্সির সাথে কনভার্ট করে নিয়ে হিসাব করতে, তার মানে আমার একটা সেল আনতে খরচ হয়েছে অস্ট্রেলিয়ান ডলার $3, এরকম আর কি, ঠিক আছে? এই জন্য যে দেশে অ্যাড রান করেন সে দেশের টাইম জোন ব্যবহার করেন, সে দেশের কারেন্সি ব্যবহার করেন, সেটা ভালো হয়, ঠিক আছে স্যার? আচ্ছা, এই হলো বিলিং কার্ডে আমরা যে কোনো সময় চেঞ্জ করতে পারি। ধরেন আমি একটা কার্ড ব্যবহার করতেছি, আমার কার্ডটা কোনো কারণে প্রবলেম হচ্ছে, কোনো সমস্যা নেই, আমার ভাই থেকে ইউএসএ থেকে একটা কার্ড দিলাম, ভাই দিত, দিলেন, তারপরে আপনি যখন ইয়া করেন বিলিং কান্ট্রি, তখন আপনি ইউএসএ দিয়ে দিলেন, ঠিক আছে স্যার? তবে এই ক্ষেত্রে একটা প্রবলেম আছে, হুট করে যদি আপনি কোনো একটা অ্যাকাউন্টে বাংলাদেশে বসে ধরেন অস্ট্রেলিয়া একটা কার্ড টার্ড ব্যবহার করতেছেন,
আপনার অ্যাকাউন্টটা কিন্তু সাসপিসিয়াস পেমেন্ট মেথড বলে সাসপেন্ড করে দিতে পারে। সেই ক্ষেত্রে একটু গুগলের সাথে যে হেল্প আছে না, এখানে হেল্প থেকে একটু গুগলের সাথে কথা বললে, বা গুগলের ফোন নাম্বার আছে, গুগলের সাথে একটু কথা বলে যে ভাই এই হলো আমার ইনফরমেশন, এটা আমার ভাইয়ের কার্ড, এটা আমার বিজনেস, এর জন্য আমি নিয়েছি, তখন আবার সেটা ঠিকঠাক করে দেয় আর কি। ঠিক আছে স্যার? কারণ গুগল তখন এক্ষেত্রেও সাসপিসিয়াস পেমেন্ট হবে, কিন্তু বাংলাদেশের অ্যাকাউন্ট আবার অস্ট্রেলিয়ার কার্ড ব্যবহার করতে অনেক সময় সাসপেন্ড করে দিতে পারে। ঠিক আছে স্যার, কন্টিনিউ করবো। আচ্ছা, এখন হচ্ছে আপনি অনেক সময় গুগল প্রোমো কোড দেয় আর কি। হ্যাঁ, অনেক সময় গুগল প্রোমো কোড টোড দেয়। আমরা ধরো প্রোমো কোড টোড দেয়, তখন আপনার একটা ফ্রি ক্রেডিট দেয় আর কি। বাংলাদেশে দেয় না, অন্যান্য সব দেশেই দেয় আর কি। ঠিক আছে? এখানে হচ্ছে পেমেন্ট প্রোফাইলটা এখানে বাই ডিফল্ট আছে, আপনি নতুন করে ক্রিয়েট করতে পারেন। ঠিক আছে? এইখানে হচ্ছে আপনার অর্গানাইজেশন নেমটা দিয়ে দিবেন, আপনি যে বিজনেসের জন্য অ্যাডটা রান করতেছেন সেটা দিবেন। এইখানে হচ্ছে আপনার পেমেন্ট মেথড অ্যাড করবেন। ঠিক আছে? আমি যদি অ্যাড পেমেন্ট মেথড দিই, তাহলে এখানে আপনার এই যে আমেরিকান এক্সপ্রেস, জেসিবি, মাস্টার কার্ড, ভিসা, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড যে কোনোটা ব্যবহার করা যায়। এখন পয়েন্ট হলো যে কোনটা আসলে ব্যবহার করবো। দেখছে, আপনি যে কোনো কার্ড ব্যবহার করতে পারেন। সাধারণত গুগল টুগলের ক্ষেত্রে, ফেসবুক টুগলের ক্ষেত্রে আমি দেখেছি ক্রেডিট কার্ড তারা খুব পছন্দ করে। এখানে অনেকেই প্রশ্ন করে ভাই ইয়া ব্যবহার করতে পারবো কিনা, পেওনার ব্যবহার করতে পারবো কিনা। হ্যাঁ, পেওনার ব্যবহার করতে পারবেন। পেওনার ক্ষেত্রে বিলিং কান্ট্রি কোনটা দিবেন, যদি আপনি বাংলাদেশ থেকে পেওনার না দিলে বাংলাদেশের পেওনার বিলিং কান্ট্রি দিবেন, কোনো সমস্যা নেই। তবে সব পেওনার কার্ড এই ফেসবুক গুগল নিতে চায় না, কারোটা নেই কারোটা নেই, যেমন আমার নিজেরটাই নেই না, আবার অনেকেরটা নেই। ঠিক আছে স্যার? সো অ্যাড করতে পারেন। এখন পয়েন্ট হলো, কে কি লিখলেন আবার? আচ্ছা আচ্ছা ভাই, এই প্রশ্নগুলো আপনি করবেন, অসুবিধা কি? আপনার এই যে প্রিপেইড কার্ড, এই অমুক কার্ড তমুক কার্ড, এই প্রশ্নগুলো আপনি লিখে রাখেন, তারপরে আমাকে করেন, আমাকে কথা বলি, আপনার আনসার তো পেয়ে যেতে পারেন, তাই না? আচ্ছা, মানে এত ইয়া কেন ভাই? আচ্ছা, এখন হচ্ছে এখানে আপনি আহ যে কোনো ক্রেডিট কার্ড ব্যবহার করতে পারেন। এই আমেরিকান এক্সপ্রেস এর বলেন, জেসিবির বলেন। এই আমেরিকান এক্সপ্রেস একটা ক্রেডিট কার্ড কোম্পানি, জেসিবি একটা, মাস্টার কার্ড একটা, ভিসা একটা, তাই না? বাট এরা বাংলাদেশের সব ধরনের ব্যাংকের সাথে এদের ইয়া আছে, ইয়া করে আর কি। বাংলাদেশের ক্ষেত্রে একটা প্রবলেম হয় যে ভাই তোমার পাসপোর্ট নিয়ে যে এন্ডোর্স করে আনতে হয়, তারপরে অ্যাড করতে হয়, এই আর কি। এই কথাগুলো সবাই জানে না। পেমেন্ট আপনি অটোমেটিক দিতে পারেন, ম্যানুয়াল দিতে পারেন। সাধারণত ক্রেডিট কার্ড যখন ব্যবহার করেন, তখন আপনি অটোমেটিক পেমেন্ট মেথডই ব্যবহার করেন। কোনো একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করার সাথে সাথে গুগল আপনাকে $10 একটা ক্রেডিট দেয়। $10 ক্রেডিট মানে হলো গুগল আপনাকে এই টাকাটা আগেই অ্যাকাউন্টে দিয়ে দেয়। এই টাকাটা যখন আপনি অ্যাড রান করেন, যখন $10 শেষ হয়ে যায়, এখানে যে ক্রেডিট কার্ডটা ব্যবহার করেন, তখন ওই $10টা গুগল কেটে নেয়। আবার আপনাকে $50 দেয়, আবার আপনাকে $100 দেয়, $150 দেয়, এরকম করে আপনি 500, $1000 পর্যন্ত পেতে পারেন, যদি আপনার স্বভাব চরিত্র ভালো থাকে, মানে যে পরিমাণ টাকা আপনাকে গুগল দেয় সেই টাকাটা যদি আপনি শোধ করেন। কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে বাংলাদেশে প্রচুর স্প্যামিং হয়, থ্রেশহোল্ড হয়। যেমন ধরেন যে একটা ক্রেডিট কার্ড দিয়ে সে অ্যাড রান করতেছে, অ্যাড রান করতে 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 গুগল এক সময় 1000 ক্রেডিট দিয়ে দেয়। এইবার পোলাপান কি করে, ওই অ্যাকাউন্ট থেকে কোনো একটা কোম্পানির অ্যাড রান করে দেয়, দিয়ে ক্লায়েন্টের কাছ থেকে টাকা নিয়ে নেয়। নিয়ে ওর গুগল যখন $1000 শেষ হওয়ার পর টাকা কাটতে আসে, তখন হচ্ছে ও ক্রেডিট কার্ডটা ব্যাংকে কল দিয়ে সুন্দর করে ব্লক করে দেয়। তাহলে গুগলের কাছ থেকে $1000 ও ক্লায়েন্টের কাছ থেকে নিয়ে নিল, গুগলকেও টাকা দিতে হলো না। এই চোর বাটপারি করে আর কি, যে কারণে গুগল এখন একটু স্ট্রিক্ট হয়েছে আর কি। ঠিক আছে স্যার? এই আর কি। আর যখন আপনার ডেবিট কার্ড এবং মাস্টার কার্ড ব্যবহার করেন, ডেবিট কার্ড এবং ক্রেডিট কার্ডের যে মাস্টার কার্ড কোম্পানির যে ক্রেডিট কার্ড, এইটা যখন ব্যবহার করেন, তখন হচ্ছে সাধারণত ম্যানুয়াল পেমেন্ট দেয়াই ভালো। কারণ আমি নিজেই দেখেছি, অনেক সময় হচ্ছে মাস্টার কার্ড বা ডেবিট কার্ড ইউজ করে যদি আপনি অটোমেটিক পেমেন্ট দেন, ও নেয় না, সাসপিসিয়াস পেমেন্ট মেথড বলে ইয়া করে দেয় আর কি। ঠিক আছে স্যার? ম্যানুয়াল পেমেন্ট মেথড মানে হলো আপনি একটা ডেবিট কার্ড বা ক্রেডিট কার্ড অ্যাড করলেন গুগলে, ধরেন যে আপনি অ্যাকাউন্টে $100 আগেই দিয়ে রাখলেন অ্যাড চালানোর আগে, এবার অ্যাড রান হবে আর এখান থেকে টাকাটা কাটতে থাকবে। আর অটোমেটিক পেমেন্ট মানে গুগল আপনাকে থ্রেশহোল্ড দিবে বা একটা ক্রেডিট দিবে,
ওই টাকাটা শেষ হওয়ার পরে, মানে গুগলই আপনাকে আগে দিবে, ওই টাকাটা শেষ হওয়ার পরে যখন আপনি অ্যাড রান করবেন, টাকা কাটতে থাকবে, যে টাকাটা পেয়েছেন ওই টাকাটা শেষ হওয়ার পরে দেন ক্রেডিট কার্ড থেকে অটোমেটিক্যালি টাকাটা কেটে দিবে। আর ম্যানুয়াল পেমেন্ট মানে আপনি গুগলকে আগে দিয়ে রাখতেছেন আপনার ক্রেডিট কার্ড থেকে বা ডেবিট কার্ড থেকে, এইবার আপনি অ্যাড চালাবেন আর ওখান থেকে কমতে থাকবে। এই হলো মোটামুটি ব্যাপার স্যার আর কি। আর ঠিক আছে স্যার। আচ্ছা, আমরা একটা ভুল করে ফেলেছি, একটা ভুল করছি এখন। না, আছে আছে আছে। দেন হচ্ছে যে অনেকে প্রশ্ন করে যে ভাই গুগলে কোনো আপডেট টাপডেট আসলে আমি কিভাবে জানবো? এটা তো আপনি গুগলে সার্চ দিলেও পারবেন, অথবা এইখানে একটা টিক চিহ্ন দিয়ে দিবেন, অথবা এইটা নো করে দিয়ে এইটা দিবেন ইয়েস। মানে আপনার যে মেল অ্যাকাউন্ট দিয়ে, যে মেল দিয়ে আপনি গুগল অ্যাডস অ্যাকাউন্ট খুলতেছেন, সেই মেইলে গুগলের বিভিন্ন ধরনের টিপস, প্রোমো অফার, টেস্টিং, ফিডব্যাক অপরচুনিটি, এই ধরনের জিনিসপত্র আপনার মেইলেও পাঠাতে হবে। নতুন একটা আপডেট আসছে, সে আপনার এই মেইলে পাঠাবে, সেটা পড়ে ফেলবেন। ঠিক আছে স্যার। এছাড়াও গুগল আপনাকে ফোনও দিতে পারে, আপনি এখানে ফোন নাম্বারটা দিয়ে দিবেন, গুগল আপনাকে ফোন দিয়ে জানাবে, দরকার নাই এটাই দিলেন। ঠিক আছে স্যার। আচ্ছা, এই আমরা সাবমিট দিলাম। ইস, এই সাবমিট দাও। আমি তো, মানে আমার ক্রেডিট কার্ড আগে অ্যাড করা আছে তো, গুগল ক্রিয়েট করতে দেওয়ার কথা, সামথিং রং। তার মানে এগুলো সে চেক করা ধরেছে, ডিক্লাইন। তার মানে এগুলো সে চেক করা ধরেছে। আচ্ছা, সামথিং রং মানে ক্রেডিট কার্ডের, এই দুটা ক্রেডিট কার্ডের একটাও এখন বর্তমানে আমার নাই আর কি, ক্লোজ, যে কারণে সে ক্রিয়েট করতে দিল না। ঠিক আছে। তো এখানে সাবমিট করার পরে আমাদের হচ্ছে যে ক্রিয়েট হয়ে গেল। সাধারণত কি করতেছে গুগল, ইয়া করতে দিচ্ছে না, মানে ক্রেডিট কার্ড বা পেমেন্ট মেথড ছাড়া অ্যাকাউন্ট ক্রিয়েট করতে দিচ্ছে না। ঠিক আছে স্যার। আচ্ছা, ঠিক আছে। এখন ধরেন তাহলে আমরা একটু চুরিচামারি বুদ্ধিতে যে দেখি একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারি কি না। সুইস অ্যাকাউন্ট, আমরা ধরেন এই, ধরেন ধরেন আমরা, আচ্ছা দেখি আমরা, একটা সেকেন্ড, একটা লগ ইন করলাম, হ্যাঁ? এবার আমরা একটা গুগল অ্যাডসের নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করতে চাই। সে বলতেছে ক্রিয়েট, ঠিক আছে করলাম। এখানে ধরো দিয়ে দেন একটা, কি দিবেন ভাই? টেক রক, টেক না ধরো আর্টিমাস দিয়ে দেন, দিয়ে নেক্সট করেন, দেখি কি আসে। এইটা ধরেন আমরা একটু স্কিপ করে যাই। এখানে ধরেন আমরা, আচ্ছা ঠিক আছে দেখি আদার ভিউ দেখি। একটু ডিস্টার্বিং হবে, ধরো সেট আপ অ্যাকাউন্ট অনলি যাই, যদি না আসে এটা ক্যাম্পেইন মানে কোনো সমস্যা নেই। ধরো আমরা সেট আপ অ্যান অ্যাকাউন্ট অনলি ক্লিক করলাম, দেন হচ্ছে যে আমরা এইটারে একটু ইন্ডিয়া করে দেন, এখানে কারেন্সিটা আইএনআর, ইন্ডিয়ান রুপি দিয়ে দিবেন, ইন্ডিয়া টাইম টাইম হয়ে যায়। এটা একটু কন্টিনিউ করবেন, কন্টিনিউ করার পরে এখানে ধরেন অর্গানাইজেশন নেম ধরেন আর্টিমাস, ঠিক আছে, যে কোম্পানির অ্যাড রান করবেন
এখানে এই যে মানি ট্রান্সফার, এটা সিলেক্ট করে দিবেন। সুরাইয়া বস্তির মাইয়া, ধরেন ওর বাড়ি হচ্ছে কলকাতা, ঠিক আছে, কালকাজি, সিটি ধরো কলকাতা, কলকাতার একটা পোস্টাল কোড মেরে দিন আর কি, কলকাতার পোস্টাল কোড এই 7,01,000 না, দিয়ে দেন। 1 2 3 4 5 6টা হয়ে গেল। হ্যাঁ, স্টেট ধরো, কম হয়েছে না, ধরো আর একটা, কেন হয়নি, কি ব্যাপার, 4টা না, 4 আর 2 6 টোটাল, 4টা রেট। ও আচ্ছা, স্টেট, আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমরা ওয়েস্ট বেঙ্গল দিয়ে দিলাম। ফ্যান্টাস্টিক, দেন ধরো আমরা নো, এখানে 100 200 টাকা দিয়ে দেন। এগ্রি টার্মস এন্ড কন্ডিশন, ওরে বাবা 500 টাকা নিচে যাবে, ঠিক আছে। পার্সোনালাইজ ইনফরমেশন পাইতে চাই না, সাবমিট। এই কায়দায় অ্যাকাউন্টটা খুলে ফেলবেন আর কি, হ্যাঁ, কমপ্লিট। এই কায়দায় ইওর অ্যাকাউন্ট ওয়াজ ক্রিয়েটেড। তবে একটা কথা আমি বলে রাখি বস এখানে, এই কায়দায় আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করে ফেললেন আর কি। এই ইন্ডিয়া যারা আছো, ঠিক আছে, তোমাদের জন্য এটা হুমকি হচ্ছে আর কি, তোমাদের এরকম ব্লক করে দেবে কয়েকদিন পরে, ঠিক আছে। সেভ এন্ড কন্টিনিউ। আচ্ছা, এটা হচ্ছে জাস্ট দিয়ে দেন, মানে বাংলাদেশে অলরেডি ব্লক। এখন ধরো আমরা এই যে এই কৌশলে অ্যাড ট্যাড গুলো রান করতে, মানে অ্যাকাউন্ট করব, আস্তে আস্তে গুগল কি করবে, ইন্ডিয়া কান্ট্রি হিসেবে সিলেক্ট করলো, ব্লক করে দিবে। আচ্ছা, এখন পয়েন্ট হলো এই অ্যাকাউন্টটাও কয়দিন পরে টাকা না দিলেও সাসপেন্ড করবে। টাকা অবশ্য দেওয়ার কোনো প্রশ্নই ওঠে না, কিন্তু এরকম দেখে দেখে ও সাসপেন্ড করবে, ঠিক আছে। কিন্তু আমরা প্র্যাকটিসের জন্য এটা ইউজ করতে পারবো। এখন প্রশ্ন হলো, এইটা করতে করতে ধরেন এই যে আপনি গুগলের এই জিমেল থেকে করতেছেন, তাই না, আপনি একটা জিমেলে লগ ইন করে আছেন, গুগলতে আপনার এই সমস্ত তথ্য পাচ্ছে। এরপরে যখন জেনুইন একটা খুলতে যাবেন, এই যে আপনার বিহেভিয়ার খারাপ, এই ব্রাউজার থেকে যদি আপনি হিস্ট্রি বা কুকি ডিলিট না করেন, এরপরে যখন জেনুইন একটা অ্যাকাউন্ট খুলতে যাবেন, তখন আপনার সাসপিশিয়াস পেমেন্ট মেথড বলবে, বা হচ্ছে আপনার অ্যাকাউন্টটা সাসপেন্ড করে দিতে পারে। সেই ক্ষেত্রে কি করবে জানেন, জাস্ট যাদের অ্যাকাউন্ট আছে তারা তো তাদের অ্যাকাউন্ট আছে, যারা নতুন আজকে করবেন আর কি, আজকের হোমওয়ার্কে তারা এইভাবে করেন। পরবর্তীতে যখন ভালো নিজের জন্য করতে যাবেন, তখন ব্রাউজারের হিস্ট্রি ডিলিট করে ফেলবেন, ঠিক আছে। সেটিং থেকে ব্রাউজারের হিস্ট্রি হিস্ট্রি যা আছে ডিলিট করে দিয়ে দেন হচ্ছে ইয়া করবে, হিস্ট্রি ডিলিট করে করতে গিয়ে ভাই এদিকে নিয়ে নেবেন, এটা তো জানা আমার জানা বিষয়। আচ্ছা, হিস্ট্রিটা ডিলিট করে দিয়ে দেন হচ্ছে যে তখন অ্যাকাউন্টটা খুলবেন, না হলে প্রবলেম হতে পারে, নাও হতে পারে। কথা বুঝা গেছে স্যার? এই কায়দায় অ্যাকাউন্টটা খুলবেন জাস্ট ফর আমাদের উইদাউট পেমেন্ট মেথড, আমরা জাস্ট এইভাবে অ্যাকাউন্টটা খুলে আমরা মোটামুটি আমাদের কাজ চালাতে পারি। ঠিক আছে স্যার? এই হলো মোটামুটি। যখন আমরা এরকম একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে ফেলি, এই ক্রিয়েট করার পরে এইরকম একটা উইন্ডো পাই। এটাকে তুমি ড্যাশবোর্ড বলতে পারো, অমুক বলতে পারো, তমুক বলতে পারো। এখানে বিভিন্ন মেনু আছে, উপরে, লেফটে, এই সাইডে। এগুলো নিয়ে আমরা এক একটা করে আলোচনা করবো, কারণ এগুলো নিয়ে আলোচনা করলে মনে থাকে না, কারণ প্রত্যেকটা জিনিস আমরা যখন এক একটা করে ইউজ করবো তখন আমাদের মনে থাকবে। ঠিক আছে স্যার? অ্যাকাউন্টটা ক্রিয়েট করার পরে গুগল এই 10 ডিজিটের একটা ইয়া দেয়, 10 ডিজিটের একটা কি দেয়, একটা নাম্বার দেয়। ঠিক আছে? এটাকে আমরা বলি হচ্ছে গুগল অ্যাডস এর আইডি। ঠিক আছে? এখন ধরেন আপনার 10টা বিজনেস আছে, আপনি 10টা অ্যাকাউন্ট খুলেন, 10টা ডিফারেন্ট আইডি পাবেন। ঠিক আছে? পাশে এই যে আমি আরটিমাসের জন্য করবো, যেন আরটিমাসের নাম লিখে দিলাম। ঠিক আছে? যদি প্রথম অবস্থায় না হয়, তাহলে সুন্দর করে অ্যাডমিনে যাবেন, প্রিফারেন্সে যাবেন, এখান থেকে আপনি অ্যাকাউন্টের নাম লিখে দেবেন। ধরেন আপনার একই জিমেইলে অনেকগুলো অ্যাকাউন্ট আপনি ক্রিয়েট করতে পারেন। তো এই যে এখানে যেমন গুগল অ্যাডস অ্যাকাউন্ট লেখা আছে, ধরেন আরেকটা ক্রিয়েট করলাম, আবার গুগল অ্যাডস অ্যাকাউন্ট, শুধু গুগল অ্যাডস এর আইডিটা ডিফারেন্ট হবে। আমি একবার কি করেছিলাম, একজনের অ্যাড আর একজনের অ্যাকাউন্টে চালায়, $1500 গায়ে, এন ওই লোক আমারে ধরছে, কি একটা বিপদ বলেন।
তো এই জন্য হচ্ছে যে অ্যাকাউন্টস এর আগে অ্যাকাউন্টের নাম লিখে রাখতে হয়, ঠিক আছে? এই যে অ্যাকাউন্ট নেম, এখানে সুন্দর করে নেম চেঞ্জ করবে, তাহলে আইডির পরে এরকম নাম আসবে। তখন আপনার মধ্যে ধরো আপনি 5টা কোম্পানির সাথে কাজ করতেছেন, আর্টিমাস, এরকম ক্লিক করবেন, আর্টিমাসে যখন যাবেন তখন আর্টিমাস লেখা থাকবে। নিচে যদি থাকে টেকরকে যাচ্ছেন, টেকরক লেখা থাকবে, লারিভ লারিভ, আড়ং আড়ং, তখন এক একটা ক্লিক করবেন, সেখানে যাবেন, কাজ করবেন। ঠিক আছে স্যার? এই হলো মোটামুটি অ্যাকাউন্ট ক্রিয়েশন। আজকে আমরা এতটুকু পর্যন্ত থাকি, নেক্সট ক্লাসে আমাদের এখানে আরো অনেক পড়ালেখা আছে। ঠিক আছে স্যার? এখন দেখি কারো কোনো প্রশ্ন থাকলে শুনি। অনেকেই চলে গেছে দেখলাম, বা যিশু ভাইয়া হতে এই আমরা সবাই চাই, কিন্তু ক্রুশবিদ্ধ হতে কেউ চায় না। ভাইয়া হুম। এই যে অ্যাকাউন্টস এর যে ব্যাপারটা বলেন ব্যান করে দেওয়ার, এখন সাপোজ ফর এক্সাম্পল সে কেউ স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের একটা ক্রেডিট কার্ড করলো, সো ওই ক্রেডিট কার্ডে ডলার এন্ডোর্সমেন্ট করে পরে কি বাংলাদেশ থেকে কি অ্যাড রান করা কখনই কি পসিবল না? এই অ্যাকাউন্ট থেকে মানে যদি একটা অ্যাকাউন্ট সাপোজ ওই যে আমি স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক থেকে একটা ক্রেডিট কার্ড আমি নিলাম অবশ্যই সম্ভব, কেন সম্ভব না? ডলার এন্ডোর্সমেন্ট করার পরে। হ্যাঁ, কেন সম্ভব না? অবশ্যই সম্ভব। ওকে, ঠিক আছে। বস আমি হচ্ছে কি বস আমার আসসালামু এখানে আলাইকুম। যদি বস ডলার একটা আপনি যদি কোয়েশ্চেন ছিল ডলার বস। হুম। আপনি যদি ডলারে বস ইনভেস্টমেন্ট আমি করেন কিছুক্ষণ আগে যে তাহলে তো আপনি আপনি যে অ্যাকাউন্ট কিওয়ার্ড কোয়ালিটি স্কোর নিয়ে কথা বললেন, আমি তো আসলে ঠেলাঠেলির জন্য কিছু শুনতে তাই এটা কোশ্চেনটা করতে পারি না। হুম। কোশ্চেনটা হচ্ছে কি, ধরেন আহ, একই কিওয়ার্ড ব্যবহার করে যদি দুইজন অ্যাড রান করে এবং হুম। কোয়ালিটি স্কোর সেম হচ্ছে, তাহলে বিডিং অপশনে আমারটা দেখাবে নাকি আরেকজনেরটা দেখাবে? এটার অপশন প্রসেসটা কেমন হবে? বুঝিনি কি হবে। আমার মানে বিষয়টা হচ্ছে কি, একই কিওয়ার্ড ব্যবহার করে দুইজন ব্যক্তি আপনার অ্যাড রান করতেছে, হুম। তাহলে কোয়ালিটি স্কোর কিন্তু সেম হচ্ছে। কোয়ালিটি আমার সেম। মানে যেহেতু কিওয়ার্ড যেহেতু সেম হচ্ছে, তাহলে তো কোয়ালিটি স্কোর সেম হচ্ছে। হুম। কিওয়ার্ড যদি সেম হয় তাহলে আমার যে একটা রান করতেছে, আমার ওখানে অ্যাবসলিউট টপ পেজ অথবা টপ পেজে কিভাবে দেখাবে? এই যে এইভাবে দেখাবে, যে হিসাব করলো, যার র্যাঙ্কের ভ্যালু বেশি হবে। বস আমি ওটা বললাম যে অ্যাড র্যাঙ্কের ভ্যালু উইথ কোয়ালিটি স্কোর সেম, এরকম কি হয়? অ্যাড র্যাঙ্কের ভ্যালু আর কোয়ালিটি স্কোর সেম হয় মানে কি? অ্যাড র্যাঙ্কের ভ্যালু আর কোয়ালিটি স্কোর সেম মানে কি? আমার হচ্ছে ধরেন কিওয়ার্ড তো সেম, কিওয়ার্ড সেম। দেন হচ্ছে আমার আপনার ওই যে অ্যাড এক্সটেনশন প্লাস হেডলাইন্স এর উপর ডিপেন্ড করে তো কোয়ালিটি স্কোর ডিপেন্ড করে। তো একই হচ্ছে, যদি এরকম হয় কিনা আমি সেটা কোথায় জিজ্ঞেস করছি। কোথায় কি একই হয়? মানে কোয়ালিটি স্কোরটা এক হবে না ভাইয়া, কখনো এক হবে না, না একসাথে না তো না হয় না না, ওকে বলতে দেন। কোয়ালিটি স্কোর কি? কোয়ালিটি স্কোর সেম হলো, তারপরে আচ্ছা কোয়ালিটি স্কোর সেম এবং দেখা যাচ্ছে অপশন প্রসেসে আমরা একই সেম লেভেলে আছি। অপশন প্রসেস সেম মানে অ্যাড র্যাঙ্কের ভ্যালু দুটোই সমান। হ্যাঁ দুটোই সমান। এটা তো আমি এতক্ষণ ধরে কি বললাম ভাই? এই কথাটা আনসার দিই নাই। বস আমি তো এখানে একটু মিস্টেক হয়েছে, তো আমি এই জন্য আপনি কোথায় মিস্টেক হয়েছে সেটা বড় ব্যাপার না, এই প্রশ্নের আনসার দিয়েছি কি দিই নাই। হ্যাঁ, দেওয়া হয়েছে দেওয়া হয়েছে। তাহলে এটা ভিডিও দেখে নিন। আচ্ছা ঠিক আছে বস। বস থ্যাংক ইউ। আমার একটা কোয়েশ্চেন, আমি হচ্ছে গিয়ে ডেবিট কার্ড দিয়ে একটা অ্যাকাউন্ট গুগল অ্যাড অ্যাকাউন্ট খুলছি। তো হচ্ছে গিয়ে ওইখানে আমি হচ্ছে পেমেন্ট মেথড হিসেবে ম্যানুয়াল যেটা সেটা দিয়েছি। তো হচ্ছে গিয়ে আমি যখন এটা অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করেছি তখন হচ্ছে গিয়ে আমার কাছ থেকে $10 কেটে নিছে। খুব ভালো। $10 কেটে নেওয়ার পরে কিছুক্ষণ পরে তারা আবার $10 আমাকে ব্যাক দিছে। হ্যাঁ হ্যাঁ, তো ব্যাক দিন। এখানে দুইটা কোয়েশ্চেন আছে। একটা কোয়েশ্চেন হচ্ছে গিয়ে ওইখানে বিন নাম্বার অ্যাড করার একটা অপশন ছিল। তো বিন নাম্বার যদি আমি অন্য কোনো কোম্পানির বিন নাম্বার অ্যাড করি তাহলে কি কোনো সমস্যা আছে? এই একটা কোয়েশ্চেন। আরেকটা কোয়েশ্চেন হচ্ছে গিয়ে আমার হচ্ছে গিয়ে যেই ম্যানুয়াল পেমেন্টটা আমি এখানে অ্যাড করলাম, আমার হচ্ছে গিয়ে থ্রু আউট ধরেন হচ্ছে গিয়ে আমি $10 থ্রেশহোল্ড দিলাম। এখন হচ্ছে গিয়ে $10 পুরোপুরি কাটার পরে দেন আমার কাছ থেকে তারা টাকাটা কাটবে, নাকি হচ্ছে গিয়ে $10 হচ্ছে গিয়ে $1 এরকম করে আস্তে আস্তে কাটবে? বুঝিনি, আরেকবার বলেন। থ্রেশহোল্ড ক্রেডিট কত পাইছেন? বস আমি হচ্ছে গিয়ে $10 ওদেরকে ক্রেডিট দিয়েছিলাম, দেওয়ার পরে কিছুক্ষণের মধ্যে ওরা আবার আমাকে ব্যাক দিছে। এটা দিল, তারপরে তো আমি ধরেন অ্যাড রান করলাম এখন আমার অ্যাড অ্যাকাউন্ট দিয়ে। অ্যাড রান করার পরে ওরা কি ধরেন হচ্ছে গিয়ে ম্যানুয়াল পেমেন্ট যেহেতু, ওরা কি প্রত্যেক ডলার প্রতি আমার টাকাটা কাটবে, নাকি থ্রেশহোল্ড যে $10 ছিল $10 শেষ হওয়ার পরে আমার টাকাটা কাটবে? $10 শেষ হওয়ার পরে, সেটাই তো বললাম। আচ্ছা একটা কোয়েশ্চেন গেল, আরেকটা কোয়েশ্চেন হচ্ছে কি বিন নাম্বার, সেটা হচ্ছে কি আমি যদি নিজের বিজনেস বাদে অন্য কারো বিজনেস
এর বিন নাম্বার অ্যাড করি সেই ক্ষেত্রে কি কোনো প্রবলেম আছে? কোনো প্রবলেম হবে না, কিন্তু কেন করবেন ভাই এটা? এই চিন্তা চেতনাগুলো কেন হবে? না বস, ওইটা নাই তো, তাই হচ্ছে গিয়ে জিজ্ঞাসা করলাম। নেই তো আপনার একজন, তো কেন করবেন? নেই নাই। আচ্ছা, আরেকটা জিনিস মাথায় রেখেন, সেটা হলো, ভুলে গেছি বলতে, সেটা হলো যে, আবারও ভুলে গেলাম, সেটা হলো যে আহ কি যেন ভুলে গেলাম, ভুলে গেলাম, পরে বলবো মনে হলে। এটা হলো হোমওয়ার্ক। প্রথমে একটা গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, দেন হচ্ছে আমরা এই কিওয়ার্ডটার জন্য এই হলো ম্যাক্স সিপিসি দিতে চাই, এই হলো কোয়ালিটি স্কোর, তাহলে কার অ্যাড র্যাঙ্কের পজিশন কোথায় হবে এবং কার কত টাকা কাটবে সেটা একটা বের করে এরকম করে সুন্দর করে খাতায় লিখেও করতে পারেন, এরকম একটা গুগল শিটে করতে পারেন, স্ক্রিনশট নেবেন, নিয়ে দিবেন। আর এটা একটা ক্রিয়েট করার পরে সাকসেসফুল মেসেজ বা মানে এইটার একটা স্ক্রিনশট নিয়ে হোমওয়ার্কটা দেবো। ঠিক আছে স্যার? আসসালামু আলাইকুম বস। ভাই আমার একটা কোশ্চেন ছিল। হুম। আমরা যখন অ্যাড রান করব কোন একজন বায়ারের বা কারো, এটাতে কি আমার গুগল অ্যাডস অ্যাকাউন্ট থেকেই করব নাকি বায়ার জন্য এটাই আমাকে আমি বলতে গেছিলাম, থ্যাংক ইউ ভেরি মাচ। বিষয়টা হলো যে এতক্ষণ আমরা যা করলাম না, এগুলো আসলে কিছুই করা না, এটা এক সময় করা লাগতো, আজ থেকে 4-5 বছর আগে। এই অ্যাকাউন্ট ক্লায়েন্ট আপনাকে আসলে দিয়ে দেবে, আপনার কিছুই করতে হবে না। ক্লায়েন্ট ক্রেডিট কার্ড অ্যাড করে দিবে, পেমেন্ট মেথড যা কিছু অ্যাড করে দেবে, আপনাকে এরকম একটা অ্যাক্সেস দিবে, সেখান থেকে আপনি রান করবেন, মানে ক্লায়েন্টের অ্যাকাউন্ট থেকে। নেক্সট ক্লাসে আমরা আলোচনা করবো কিভাবে এক্সেস নেয়, কি কি সিকিউরিটি থ্রেশহোল্ড কি বলছিলেন? থ্রেশহোল্ড সম্পর্কে বলছিলেন, থ্রেশহোল্ড কি মানে কি? থ্রেশহোল্ড মানে ওই যে ক্রেডিট দেয় যেটা, সেটা আর কি। গুগল আপনাকে একটা টাকা দেয় আগেই, সেটা আপনি পরবর্তীতে কেটে নেয় অ্যাড রান করার পরে। বস আসসালামু আলাইকুম। বস, আজকের ক্লাসের বাইরে কি কোশ্চেন করতে পারবো? আমাদের অফিসিয়ালি ক্লাস শেষ, চলে গেলে চলে যেতে পারেন।